ওকে, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে এতক্ষণ অপেক্ষা করার জন্য। আসলে একটু টেকনিক্যাল ইস্যু ছিল। তো এটা কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা। আসলে আমরা যখন ভালো কিছু করতে যাব, শয়তান আসবে, আমাদের বিভিন্ন প্রবলেম দিবে, কিন্তু এরপরও আমরা আসলে আছি কিনা এটা হচ্ছে দেখার বিষয়। যাই হোক, অফিসিয়ালি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। তো এটি পূর্বে কিন্তু অলরেডি আমার পরিচয়টা দিয়েছে, তারপরও অফিসিয়াল ভাবে আমি কাস্টমার বাংলাদেশের একজন অ্যাডমিন ম্যানেজার হিসেবে আছি, দায়িত্বরত। তো অলরেডি আপনারা অনেকে আমাকে চেনেন। তো যাই হোক, আমরা মূল সেশন চলে যাই। তো প্রথম যে লাইনটা নিয়ে আসছে, যারা এই জগতে অসাধারণ কিছু করতে চায় তাদের কি সাধারণ লোকের নিন্দা এবং সমালোচনা কি করতে হয়? সহ্য করতে হয়। তার মানে পৃথিবীতে যারাই ভালো কিছু করে তাদের কিন্তু কি সমালোচনা এবং নিন্দা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সহ্য করতে হয়। আপনি দেখবেন পৃথিবীতে যারা ভালো করে তাদের পিছিয়ে লোক লেগে থাকে। আমরা যারা আজকে এখানে আসছি, একটা জিনিস মাথায় রাখবো, যে আমাদের পিছনেও কিন্তু লোক কিন্তু লেগে থাকে। কারণ ভালো কিছু করতে গেলে কি থাকে, পিছনে সমালোচনা থাকে। আপনি দেখবেন যারা আপনাদের এলাকায় যদি কেউ মেম্বার থাকে, তার নিয়ে কিন্তু অনেক সমালোচনা। সে যতই খারাপ কাজ করুক, ভালো কাজও করে, কিন্তু তাকে নিয়ে সমালোচনাটা বেশি হয়। এই মেম্বার থেকেও সফল হচ্ছে কি এলাকার চেয়ারম্যান, তাকে নিয়ে কিন্তু আরো বেশি সমালোচনা। এরপরে যদি আমরা চিন্তা করি যারা কি আছে, যারা এমপি আছে, মন্ত্রী আছে, তাদেরকে নিয়ে আরো সমালোচনা। যারা প্রধানমন্ত্রী, তাদেরকে নিয়ে কিন্তু আরো বেশি সমালোচনা হয়। সমালোচনা হয় না? হয়। কিন্তু তারা কি তাদের গদি ছেড়ে দেয়? দেয় না। আর একটু যদি চিন্তা করেন, রবি কোম্পানি আছে বা গ্রামীণ, এরকম অনেক সিম কোম্পানি আছে, আছে না? তাদেরকে নিয়ে কি পরিমাণ সমালোচনা হয়! তাদের পেজে ঢুকলে দেখবেন যে এত এত কমেন্টস, বাজে কমেন্টস, এত গালি। মনে হয় পেজের কমেন্টে গিয়ে মালিককে যে ধরে ফেলবে কমেন্টের মাধ্যমে। তো তারা কি তাদের ব্যবসাকে ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। তো এটাই, ভালো কিছু করতে গেলে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, সমালোচনা করবে, নিন্দা করবে, কানে দেওয়া যাবে না। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আজকে আমাদের যে সেশনটা, তাহলে আমরা এই সেশনটা অফিসিয়াল ভাবে যদি বলি, আজকে সেশনের নাম কি? ক্লোজিং। তাহলে ক্লোজিংটা কি মূলত? হোয়াট ইজ ক্লোজিং? ক্লোজিংটা কি আমি যদি একটু আপনাদেরকে একটু সহজ অর্থে বলি, সেটা হচ্ছে আমাদের যারা কাস্টমার বা ক্লায়েন্ট আছে, হ্যাঁ, তারা ফ্রি ক্লাস করার পরে তারা কিন্তু বিভিন্ন চিন্তায় মগ্ন থাকে যে আসলে ফ্রিল্যান্সিং করবো কি করবো না, শিখবো কি শিখবো না, পারবো কি পারবো না। এছাড়াও অনেক ধরনের ভিতরে প্রশ্ন কিন্তু ঘুরপাক খায়। তাহলে এই ক্লোজিং এর মানে হচ্ছে যে একজন ব্যক্তি বা কাস্টমারকে তার চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত করা। তার বিভিন্ন রকম প্রশ্ন থাকে, বিভিন্ন রকম মানে টেনশন থাকে, প্রশ্ন থাকে না ভিতরে, বিভিন্ন সমস্যারও থাকে, এই সমস্যাগুলোকে সমাধান করা, অথবা হচ্ছে কি এই প্রশ্নগুলোর উত্তরটা দেওয়া। তার মানে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা। কিসের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে? প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি। তা আমরা যদি কোর্স নিয়ে কাজ করি, তাহলে আমাদের কোর্সটা তার জন্য বেস্ট, বা এটা যে সে করবে, এই করানোর জন্য তার ভিতরে যত ধরনের চিন্তা প্রশ্ন থাকে, এই সকল প্রশ্নের সঠিক উত্তরের মাধ্যমে তাকে আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে যখন সহযোগিতা করবো যে ইয়াস, এই কোর্সটা আপনার জন্য দরকার, সে যখন বুঝলো হ্যাঁ আমার এটা দরকার। এই পর্যন্ত যে প্রসেসটা রয়েছে, এটাকে মূলত হয় ক্লোজিং। আপনি বিষয়টা বুঝছে কিনা? ক্লোজিং এমন একটা জিনিস, আপনি যদি ক্লোজিং জানেন, আপনার পৃথিবীর অনেক কিছু আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। দেখেন, আপনার ডলফিন মাছকে দেখছেন না? মানুষে কি করে, ডলফিনকে খেলা দেয়, ডলফিনের মাধ্যমে সে লাফ দেয়, মজা করে ডলফিনটি নিয়ে। ডলফিন এমন একটা প্রাণী, কিন্তু মানুষ তাকে কিন্তু আয়ত্তে নিয়ে আসছে, শিকারই করে ফেলছে ক্লোজিং এর মাধ্যমে। অথবা আপনি আপনার দেখেছেন কিনা, সাপুরে এসে কি করে, সাপ দিয়ে খেলা দেখায়। আপনার আমি যদি সাপের সামনে যাই, আমরা ভয়ে আমরা টিকবো? আমরা তো মানে কামড় দিবে না, সবল দিবে তো আমাদের। তাইলে ওই সাপুড়েদেরকে কেন ওই সাপে কিন্তু কাটে না? কারণ হচ্ছে সেই ওটার ক্লোজিং জানে যে সাপ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে আমরা আজকে যারা আছি, আমাদের যারা ক্লায়েন্ট বা কাস্টমার, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, করতে হয়, এটা যদি আমরা জেনে যাই, এটা যদি আমরা বুঝে যাই, এই খেলাটা যদি আমরা বুঝে যাই, তাহলে আমাদের এখানের মধ্যে ফ্রি ক্লাস করার পরে যারা বিভিন্ন সমস্যা দেখায় আসে না, এই জিনিসটা আর আসবে না। কিন্তু যদি এমন হয় ফ্রি ক্লাস করার পরে সে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন জিনিস দেখিয়ে আমাদের এখানে যদি অ্যাডমিশন না নেয়, তাহলে বুঝতে হবে সে আমাদেরকে উল্টা ক্লোজিং দিয়েছে। মানে আমরা তার, সে ক্লোজিং এ আমরা কি হয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না আসলেই তো সে এখানে করবে না। তাহলে আমাদেরকে ওই জিনিসটা করতে হবে যে আমরা যেহেতু ট্রেনিং করে আসতেছি, আমরা যেহেতু এই পর্যন্ত নিজেকে তৈরি করেছি, তাহলে আমরা তার থেকে বড় ক্লোজার। তার মানে সে আমাদেরকে ক্লোজিং কি দিবে, আমরা তাকে ক্লোজিং দিয়ে সিদ্ধান্তে নিয়ে আসতে পারবো। এইটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে, তো আসেন ক্লোজিং এর যে মেইন বিষয়, সেটা হচ্ছে ব্লকিং কোশ্চেন। মানে ব্লকিং কোশ্চেন সেটা হচ্ছে ফ্রি ক্লাস করার পরে যখন সিনিয়র সাথে আমরা ভাইবা দেয়া নাই, গত ক্লাসে আমাদের শিমকে দেখাইছে চমৎকার ভাবে ওয়ার্ম আপ কেমনে হয়, ভাইবা কিভাবে হয়, ঠিক না? দেখাইছে।
এই ভাইভাতে কিন্তু আমরা দেখবো আমাদের সিনিয়র যখন ভাইভা নিব তখন কিন্তু বলবে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিংটা শিখবো, হ্যাঁ আমি করবো। বা আপনারা আজকে যারা আছেন আপনারাও কিন্তু এখানের মধ্যে যখন ফ্রি ক্লাসটা করেছেন আপনারাও সিদ্ধান্ত নিয়েছেন শিখবেন, কিন্তু পরবর্তীতে দেখেন আপনাদের অনেকে ফ্যামিলি থেকে বলছে যে না এখন এটা কইরো না, এখন করা ভালো হবে না, টাকার সমস্যা, তোমার সামনে এক্সাম, অনেক ধরনের বিষয় আপনারা কিন্তু ওই ব্যক্তিকে বলেছেন যার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছে, রাইট? তো সে তখন আপনাকে খুব চমৎকার ভাবে হাসিতে মজার ছলে আপনাকে বিষয়ের উত্তর দিয়েছে যে না এটা এভাবে হইলে ভালো হবে, তোমার জন্য এভাবে হইলে ভালো হবে। তার মানে এই যে আমরা যখন তাকে প্রশ্ন করি যে শুরু করব না, আমরা একসময় করেছি না, বা ওই গেস্টে আমাদেরকে এই ধরনের কিছু কোয়েশ্চেন করবে আমাদের আটকানোর জন্য, যে এখন আমার ফ্যামিলি খুব কষ্টে আছে, বলতে পারে যে না এখন আমি করবো না, আমার মা বাবা রাজি না, সামনে আমার এক্সাম, যেন কোর্সটা সে না করে এখন। তো এগুলা কি ব্লকিং কোশ্চেন বলে। তো এই ব্লকিং কোশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করব মানে উত্তর দিব, এই জিনিসটা যদি আমরা জানি তাহলে এখান থেকে ভালো করতে পারবো। তো আমরা বিষয়টা বুঝছি কিনা, তার মানে আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আমাদের কাস্টমাররা কি ধরনের প্রশ্ন করে এটা আমরা পাবো। সবচেয়ে মজার বিষয় আমি আপনাদেরকে বলি, আগামীকালকে পরীক্ষা, ধরেন আগামীকালকে আমাদের পরীক্ষা, কিন্তু আমরা আজকে প্রশ্ন আউট, আমরা জানি কি কি প্রশ্ন আসবে। যদি এটা আমরা একবার জেনে যাই তাহলে পরীক্ষার হলে প্রশ্ন আসবে আর লিখতে খুব মজা লাগে না? লাগে কিনা? তাহলে আমরা আজকে যারা আছি আমরা কিন্তু ট্রেনিং এর সবকিছু করেছি, ফ্রি ক্লাসে কিভাবে আনে ওটাও আমরা জেনেছি, কিন্তু ফ্রি ক্লাসের পরে অনেক ধরনের কোশ্চেন আসবে। এই কোশ্চেন উত্তর করে যদি আমরা জেনে যাই, এবার কাস্টমার আমাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে, হার্ড কোশ্চেন করবে, এমন এমন করবে, আমার তো টাকা নেই, তোর কি লাভ আমি এখানে আসলে, আমার মনে হয় তোর লাভ আছে, তুই নাই আমার কেন জানাস, অনেক কোশ্চেন করতে পারে। এই সকল কোশ্চেন উত্তর যদি আমরা জেনে যাই, মানে আগামীকালকে পরীক্ষা কি আসতে পারে এই উত্তর যদি আমরা জেনে যাই তাহলে উত্তর দিতে মজাই লাগবে, রাইট? ওকে, তাহলে আমি আজকে আমার একটা বাস্তব একটা কথা বলে তারপর ওইখানে যাব। আমি যখন আপনাদের মধ্যে শুরুতে ছিলাম আমি অনেক বন্ধু বান্ধবকে জানাইছি, তো অনেকে আমাকে নিয়ে যখন নেগেটিভ কথা বলতো, তো আমি চিন্তা করছি আর বন্ধু বান্ধবকে জানাবো না, আমি আর কাউকে ইনভাইট করিনি। এবং এই ভুলের কারণে আজকে এসে আমি দেখলাম যে যখন আমি তাদেরকে খুব ভালোভাবে বলি নাই, তাদেরকে আমি যখন ইনভাইট না করছি, যাদেরকে করিনি তারা এখন বলতেছি নিজে একা একা কোম্পানি চালাও, একটা ভালো জায়গায় আছো, আমাদেরকে তো তখন ভালো করে জানাও নাই, জানাইলে তো আমরাও আসতাম, দেখেন আমাকে ব্লেম দিচ্ছে। অনেকে কিন্তু আমার পিছে লেগে গেছে, কারণ কি, কারণ আমি তাদেরকে তখন জানাই নাই। তো এর মানে হচ্ছে কাউকে কখনো না বলে যাওয়া যাবে না, সবাইকে ইনভাইট করতে হবে। আবার যাদেরকে আমি দেখা যাচ্ছে খুব ভালোভাবে, যাদের প্রবলেমের পরে আমি যখন তাদেরকে উত্তর দেই নাই, বলছে ঠিক আছে তুমি না করলে নাই, এখন বর্তমানে এসে বলে আমারও ওই সময় তুমি ভালো করে বুঝাইতা, তুমি তো এই বিষয়ে জানো, তুমি ভালো করে না বুঝার কারণে আমি শুরু করিনি, আমাকে ব্লেম দেয়। তো এটা কেন বললাম, এই জন্য বললাম যে আমাদের একটা মাথা রাখতে হবে, আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে তাদেরকে এখানে কি উত্তরগুলো দিয়ে অ্যাডমিশন কনফার্ম করা। এক্ষেত্রে শুধুমাত্র ইনকামের জন্য কিন্তু আমরা করি না, আমাদের কিন্তু ইসলাম ধর্মে একটা কথা আছে যে আপনি কাউকে 500-1000 টাকা না দিয়ে তাকে আপনি এক কর্মের ব্যবস্থা করবেন। কারণ 500-1000 টাকা দিলে সে একদিন বা 2 দিন খেয়ে পরে চলতে পারবে, কিন্তু কর্ম ব্যবস্থা করে দিয়ে সে আজীবন খাইতে পারবে। মানে অনেকটা হচ্ছে কিরকম, আপনি যদি কাউকে 500 টাকা দেন, মাছ কিনে দেন, সে এই মাছটা একদিন 2 দিন খেয়ে চলতে পারবে, কিন্তু আপনি যদি তাকে মাছ ধরানো শিখাই দেন তাহলে সে কি করতে পারবে, আজীবন মাছ ধরতে পারবে। তাহলে আমাদের কথা কিন্তু এখানে এটাই যে শুধু ইনকামের জন্য আসতেছি না, আমরা অন্যকে ইনকামের জন্য উদ্বুদ্ধ করতেছি, তাদেরকে একটা ভালো একটা সুযোগ দিচ্ছি, ক্লাসরুম বাংলাদেশের মতো একটা জায়গায়। সো কনফিডেন্স সবসময় হাই রেখে কাস্টমার সাথে আমরা কি করবো, ক্লোজিং এর উত্তরে নামবো। এবং সবসময় হাসি মুখে কিন্তু আমরা কি করব, ক্লোজিং এর সময় আমরা হাসি মুখে থাকবো। সে অনেক নেগেটিভ কথা বলবে, আপনি হাসি দিয়ে দিবেন। একটা যে মাথায় রাখবেন, হাসি দিলে আপনার 50% ব্যক্তি কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এবং আপনার কথাগুলো কিন্তু শুনবে। বাট আপনি যদি তার সাথে কথার সময় রেগে যান, হ্যাঁ কথা যদি সুন্দরভাবে রেসপন্স না করেন তাহলেও কিন্তু সমস্যা। সেটা হচ্ছে কিরকম, ধরেন আপনাদের এখানে কিনা জানি না, আমাদের এলাকার মধ্যে একটা দোকান আছে, আমি একটা দোকানের মধ্যে 500 টাকা একটা নোট নিয়ে গেলাম, যাওয়ার পরে বলছি মামা আমাকে এই জিনিসটা দেন। কত টাকার জিনিস, 50 টাকার একটা জিনিস কিনলাম, সে বলছে 500 টাকা নিয়ে আসছেন 50 টাকার জিনিস কিনতে, সরেন ভাঙতি নেই। আরেকটা দোকানে গেছে, এরা বলছে মামা আসলে আমার কাছে তো ভাঙতি নাই, আচ্ছা তার আপনি দাঁড়ান টাকাটা দেন। টাকাটা নিয়ে এসে অন্য একটা দোকান থেকে এসে ভাঙতি করে আমাকে দিচ্ছে। আচ্ছা, এবার আমাকে আমি কি করবো, যে দোকান আমাকে ভাঙতি দেয় নাই এবং বলছে ভাঙতি নাই, কেন কেন আসছেন, আমি কি তার দোকানে কি নেক্সট টাইম আর কিনতে যাবো? যাবো না। যে আমার সাথে চমৎকার ভাবে বলছে আচ্ছা ভাঙতি এনে দিচ্ছে আমি তার কাছে যাবো। তো ঠিক সেম, আপনি যদি এখানের মধ্যে কাউকে যদি বলে যে আমি এখন করবো না শিখবো না, ধরো না শিখলে নাই জান গা ব্লক করে দিই, তাহলে কিন্তু সমস্যা। কথা বলছেন কিনা, তাহলে কিন্তু সে নেক্সট টাইম আপনার কাছে আসবে না। মাথায় রাখবেন, ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস, এটা প্রত্যেকটা ব্যক্তির লাগবে, 2 দিন আগে হোক পরে হোক। স্মার্টফোন যেরকম এখন সবার জন্য দরকার, ডিজিটাল মার্কেট সবার জন্য 100% দরকার হবে। কেন, আমি আপনাকে ক্লিয়ার করছি। নাম্বার ওয়ান, যেসব এলাকার মধ্যে প্রচুর বৃষ্টি সেখানে কিন্তু নৌকার প্রচলন অনেক বেশি, মানে যেসব এলাকার মধ্যে কি প্রচুর বন্যা সেখানে নৌকার প্রচলন বেশি।
যেখানে প্রচুর বৃষ্টি হয় সেখানে কিন্তু ছাতা বেশি চলে, ঠিক না? আবার দেখবেন যেসব এলাকার মধ্যে প্রচুর শীত, সেখানে কিন্তু কাঁথা, কম্বল, সোয়েটার বা এই কোট, ব্লেজার এগুলো বেশি চলে। যেখানে প্রচুর গরম সেখানে দেখবেন এসি, ফ্রিজ এই জিনিসগুলো আবার কোল্ড প্রোডাক্ট গুলো বেশি চলে, রাইট? যেসব এলাকার মধ্যে করোনা বেশি ছিল সেখানে মাস্কের প্রচলন বেশি ছিল, মাস্ক বিক্রি করে কোটিপতি হয়েছে। তাহলে বর্তমান যুগ কি, ডিজিটাল যুগ ভাই। এখন মানুষ ক্যারিয়ার ক্রাইসিসে আছে, এখন সবকিছু অনলাইনে আছে। তাহলে যেহেতু সব অনলাইন নির্ভর, তার মানে ক্যারিয়ারটা অনলাইনে করতে হবে। যেহেতু এখন দেখা যাচ্ছে ক্যারিয়ার ক্রাইসিস, একটা চাকরি করতে গেলে চাকরি পাওয়া খুব কষ্ট, মামা খালু লাগে, ঘুষ লাগে, কত কিছু। তো সেখানে অনলাইনে কিন্তু স্কিল থাকলে যে কোনো কাজ করা যায়। এখানে কিন্তু স্কিল এমন একটা জিনিস, এখানে কিন্তু মামা খালুর প্রয়োজন নেই, আপনার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। ধরেন আপনি একটা দোকানে গেলেন একটা মোবাইল ফোন ঠিক করতে, বলছেন মামা আমার মোবাইল ঠিক করে দেন, সে মোবাইলটা ঠিক করে দিচ্ছে। আপনি জিজ্ঞেস করছেন এই মামা আপনি যে মোবাইলটা ঠিক করতে আসছেন আপনার সার্টিফিকেট আছে ইঞ্জিনিয়ারিং? আমরা কিন্তু এই প্রশ্নটা করি না। সো এটা মাথায় রাখতে হবে, স্কিল জানলে কাজের অভাব নেই। তাহলে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে বেস্ট, এটা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাজে থাকতে হবে। এবং সবসময় কাস্টমার সাথে যখন কথা বলবো, সে যাই বলুক তার কথায় একমত থাকতে হবে, হাসি মুখে থাকতে। সে যাই হোক প্রশ্ন আমাদের করুক। ওকে? তো আসলে কি কি ধরনের ব্লকিং কোশ্চেন আমাদের করতে পারে? প্রথমে বলবে, না আসলে হ্যাঁ সবই ঠিক আছে, কোর্সটা ভালো, কিন্তু আমার তো এখন টাকা নাই। তখন আমরা বলি হ্যাঁ আসলেই তো, না ঠিক আছে এখন যেহেতু সে টাকা নেই কেমনে করবে, আসলেই তো কথা, টাকা না থাকলে সে অ্যাডমিশন নিবে কেমন? আমরা তার কথায় কি হয়ে যাই, একমত হয়ে যাই। না, এটা কখনো একমত হওয়া যাবে না। আর সে যাই বলে এটা যদি আমরা বিশ্বাস করে ফেলি এটা আমাদের জন্য একটা বোকামি। সে বলতে পারে আরো অনেক কথা বলবে, এগুলোকে আমাদের কি করা যাবে না, কোনোভাবে বিশ্বাস করা যাবে না। ক্লিয়ার? তাহলে টাকা নাই এটা কোন কথা? দেখেন, একটু প্রশ্ন করি আমরা নিজে। আমরা যখন এখানে শুরু করি আমাদের কাছে টাকা ছিল? টাকা ছিল না। আমরা কি করছি? বন্ধু বান্ধব থেকে হয়তো ম্যানেজ করেছি, বাবা মা থেকে হয়তো নিয়েছি, আত্মীয় স্বজন থেকে হয়তো নিয়েছি, হাওলাত করে হইলো আমরা অ্যাডমিশন নিচ্ছি। আমাদের কাছে কি টাকা জমা ছিল? টাকা কিন্তু আমাদের কাছে জমা ছিল না। তারপর টাকা কিন্তু কারো কাছে থাকে না, টাকা কি করতে হয়, ম্যানেজ করতে হয়। এইবার আমি আপনাকে বলি কিভাবে ম্যানেজ করা। ধরেন আসলেই তার কাছে টাকা নেই, এ সত্য কথা, সেই স্টুডেন্ট, তার কাছে টাকা থাকবে কিভাবে, কথা বোঝেন? কিন্তু আপনি চিন্তা করেন, ধরেন তার কাছে টাকা নেই, আল্লাহ না করুক কোনো কারণে তার মোবাইলটা আজকে হারিয়ে গেছে, কোনো কারণে মোবাইলটা আজকে চুরি হয়ে গেছে। আচ্ছা আপনি বলেন তো এই ব্যক্তি টাকা ম্যানেজ করবে না? 2 3 4 দিনের মধ্যে আরেকটা মোবাইল কেনার জন্য ফ্যামিলি থেকে হোক, আত্মীয় স্বজন থেকে হোক, হাওলাত করে হোক, ধার দেনা করে হইলো সে আরেকটা মোবাইল কিনবে কিনা? কারণ মোবাইল আছে চলতেই পারবে না, অথচ তার কাছে টাকা নেই, কিন্তু সে কিন্তু ম্যানেজ করে ফেলবে। দেখেন, আল্লাহ না করুক কোনো কারণে আমাদের বা তার গার্ডিয়ান বা অথবা বাবা যে কোনো একজন খুব অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ডক্টর বলছে যে অপারেশন করতে মোটামুটি 1 লাখ টাকা লাগবে, তার কাছে কোনো টাকা নেই, আসলেই নেই। তো টাকা সে নাই কি এই জন্য কি চিকিৎসা অভাব মেরে ফেলবো বাবা মাকে? না। সে জায়গা জমি বিক্রি করে হইলোই, ঘর বাড়ি বিক্রি করে হলেও বাবা মাকে সুস্থ করার জন্য কি সে ডাক্তার দেখাবে না? টাকা কিন্তু তার কাছে নাই, তো টাকা ম্যানেজ করা। আমরা যখন হঠাৎ করে স্কুল, ভার্সিটি, কলেজের মধ্যে বিভিন্ন রকম কোচিং আসতো, ট্যুর আসতো বা এরকম ভ্রমণ আসতো, টাকা ছিল না স্টাডি ট্যুরে, কিন্তু আমরা ফ্যামিলি থেকে বলে কই নিছি না, না দিলে কান্নাকাটি করছি, এটা আমার দরকার দরকার, কোচিং করতে হবে এই টিচারের কাছে, এই টিচারের কাছে না করলে নাই, ফ্যামিলি থেকে কই হইলো তো টাকা নিছি নিছি না। তার মানে টাকা থাকে না, টাকা কি করতে হয়, ম্যানেজ করতে হয়। তাহলে যারা আমাদেরকে এই কথা বলবে যে আমার টাকা নেই, তার সাথে কোনোভাবে একমত থাকা যাবে না। কিন্তু আপনি বললেন না টাকা নেই কোনো কথা হইলো, তুমি এখন অসুস্থ হয়ে গেলে অনেক টাকা তুমি ঠিকই পাইবা, এভাবে বলা যাবে না। তখন তাকে আপনি কিভাবে তার কথা রিসিভ করবেন যখন বলছে আমার টাকা নেই? ও আচ্ছা হ্যাঁ সেটাই তো, তুমি কি স্টুডেন্ট, সেটাই, এখন তুমি টাকা কই পাবা, আসলেই তো কথা। কিন্তু জানো, আমি যখন শুরু করছিলাম, আপনি আপনারটা ক্লিয়ার করেন যে আমি যখন শুরু করছি আমার কাছে টাকা ছিল না, আমি কি করছি, ফ্যামিলিকে বলছিলাম, অনেক কষ্টে মায়ের থেকে এত টাকা ম্যানেজ করতে পারছি, বাবা থেকে এটা করছি, আমার একটা ফ্রেন্ড থেকে এত টাকা নিচ্ছি। আপনি যেভাবে ম্যানেজ করছেন ওটাই বলেন, মিথ্যা বললেন না। আমার এখানে অনেকে আছে টাকা ছিল না, পরে তার মাকে বলার পরে মায়ের তার কানে দুল বিক্রি করে ছেলেকে দিয়ে অ্যাডমিশন হয়েছে। এমনও দেখেছি তার বাবা, তাদের ঘরে একটা ছাগল ছিল, ছাগল বিক্রি করে এনে অ্যাডমিশন হয়েছে। তখন আপনি তাকে বলেন যে আসলে টাকা আমাদের কাছে কখন থাকে না, টাকা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, এই যে দেখো, জীবনে একটা চাকরি করতে গেলে তো বর্তমানে অনেক ঘুষ লাগে, ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে, দেশে বাইরে যাইতে অনেক টাকা লাগে। বাট তুমি দেখো এই একটা কোর্স, এই কোর্সের মধ্যে দেখো তুমি কি কি পাচ্ছ, এত সুযোগ সুবিধা, লাইফ টাইম সাপোর্ট থেকে শুরু করে। তো টাকা কোনো বিষয় না, তুমি কষ্ট করে ইনশাল্লাহ ম্যানেজ করো, আমি আছি তোমার সাথে। দেখেন আপনি সুন্দর করে কিন্তু উত্তর দিচ্ছেন, প্রথমে কিন্তু বলছেন কি, হ্যাঁ আসলেই তো তোমার তো এখন টাকা নাই, তুমি কেমনে শুরু করো। পরবর্তীতে আপনি কিন্তু আপনার কথা বলছেন, আমি কিন্তু এমনি এমনি ম্যানেজ করছি, তুমি চাইলে এবার ম্যানেজ করতে পারো, বন্ধু থেকে নিয়ে হইলো তুমি এটা কনফার্ম করো। একবার না হইলেও তুমি এক কাজ করো, যদি একবার সমস্যা দেখা যায় যে ঠিক আছে পরে তুমি এক কাজ করো, তুমি এখন যতটুকু সম্ভব হয় এত টাকা দেখে সিটটা কনফার্ম করো। সিট কনফার্ম করো, পরবর্তীতে তুমি কি বাকি টাকা দিয়ে ক্লাস শুরু করো, কিন্তু সিট মিস করা যাবে না। কারণ এখন যে সুযোগটা আছে স্কলারশিপ তো পরে থাকবে না, মানে তাকে বারবার এক্সপ্লেন করতে হবে যে শুরু করো, যে এখন যে সুযোগ আছে পরে থাকবে না, তুমি শুরু করো, আল্লাহ ভরসা, তার কোনো বিষয় না, তুমি শুরু করো, তুমি সিদ্ধান্ত নাও, সাহস করো, শুরু করো। এই কথা বলে দেখবেন টাকা বের হয়ে যাবে।
আপনি তাকে কনফিডেন্স দিবেন আমি তো আছি, তুমি টেনশন নাও কেন। আর আমার যে স্যার, উনি কিন্তু খুবই চমৎকার এবং খুবই সাপোর্টিভ ছিল, উনি সাপোর্টিভ। হ্যাঁ, আসলে অনেকে এরপরে বলবে যে আসলে আমি এখন শুরু করবো না, আগামী মাসে ভর্তি হবো, অনেকে বলবে। তখন আপনি কি বলবেন? ও আচ্ছা, হ্যাঁ সেটাই তো, এখন যদি তুমি না পারো তো আগামী মাসে ভর্তি হইবা, আচ্ছা সমস্যা নেই আগামী মাসে ভর্তি হও। কিন্তু একটা জিনিস কি জানো, এখন তুমি যে কোর্সটা 40,000 টাকার যে কোর্সটা তুমি 21,000 টাকা করতে পারতেছো, পরবর্তীতে তুমি তো এই সুযোগটা পাবা না। এখন যে কোর্সটা 46,000 টাকা, এটা তুমি এই কোর্সটা মাত্র 24,000 টাকা করতে পারতেছো, তখন তো এটা পারবা না। যে কোর্সটা 17,000 টাকার, ডিজিটাল মার্কেটিং উইথ পিআই, এটা তো মাত্র 10,000 টাকা, 9,500 টাকা। তুমি তো কিন্তু এটা পরে পারবা না। তো আমার কথা হচ্ছে, আগামী মাসে ভর্তি হওয়ার দরকার কি, এখন তুমি ভর্তি হয়ে যাও, বসবে আগামী মাসে তুমি ক্লাস করো, সমস্যা তো নেই। কিন্তু তুমি এখনই সিটটা কনফার্ম করে ফেলো। যদি একবারে সমস্যা দেয়, ও আচ্ছা, এখন কথা হচ্ছে কাস্টমার তো, আমরা তো ভাই এক কাস্টমার, আমরা যখন একটা দোকানে যাই আমরা কি করি, আমরা কিনে ফেলি না। মেয়েরা একটা কাপড়ের দোকানে গেছে, দেখে গেছে একটা কাপড় দেখে পরে, না মামা এই কালারটা ভালো লাগে না, ওই কালার দেখেছে, কালার ঠিক আছে মামা কিন্তু কাপড়টা ভালো লাগে না, কাপড়টা দেখানোর পরে মামা সবই ঠিক আছে, দাম কত, দাম শুনে না নিবো না। অনেক সময় দাম শুনে এরপরে মুলামুলি করে, তাও নেয় না, অনেক সময় অনেক কথার পরে তারপরে কিনে। তার মানে কত কিছুর পরে গিয়ে আমরা কিনি, ঠিক না? তো ঠিক সেম, সেও আমাদেরকে অনেকভাবে ইয়ে করবে, কিন্তু আমরা তাকে চমৎকার ভাবে উত্তরটা দিব যে এখন করলে কি সুবিধাটা, বারবার তাকে এই জিনিসটা জিজ্ঞেস করবো। যে আসলে ঠিক আছে কিন্তু আমার বাবা মা রাজি না। আচ্ছা একটা জিনিস নিজে আমরা নিজেকে প্রশ্ন করি, বাবা মা রাজি না, কোনো বাবা মা কি চায় তার ছেলে মেয়ে এখানে শুরু না করুক? বলেন তো, কোনো বাবা মা কি এটা চায়? কোনো বাবা মাই চায় না যে এখন তার ছেলে মেয়েটা কিছু একটা না করুক বা খারাপ কিছু করুক, ঠিক না? তাহলে বাবা মা কেন রাজি না? বাবা মা আমাকে ছোট থেকে বড় করছে, লালন পালন করছে, কষ্ট করছে, এই পর্যন্ত আনছে। আমি যখন পড়ে গেছি আমাকে উঠাইছে, আমার জামা কাপড় নষ্ট হয়ে গেছে নতুন করে ধুয়ে দিছে, নতুন করে কিনে দিছে, খাওয়াই দিছে, পড়াই দিছে, কোচিং করাইছে। তো কিন্তু বাবা মা আমাকে সফল করার জন্যই তো সবকিছু করছে নাকি? তাহলে এই বাবা মা রাজি না কেন? হইতে পারে আমরা এর আগে বাবা মার থেকে বিভিন্ন ভাবে টাকা নিয়ে হয়তো নষ্ট করে ফেলছি, কোচিং এর নামে টাকা নিয়ে চলে গেছি এই জন্য। অথবা বাবা মা বিশ্বাসই করে না যে আমার ছেলেটা পারবে, আমার মেয়েটা পারবে। তাহলে আপনি তাকে বলেন যে আপনি আপনার বাবা মা রাজি না, বিষয়টা কিন্তু এটা না, হয়তো তারা বুঝে নাই বা তারা হয়তো জানে না যে এটার বিউটি। হয়তো বা আপনি এখানে ভালো করবেন, তারা বিশ্বাস করেন। আপনি এক কাজ করেন, আপনি আসলে কি ভালো করতে চান, আপনি আপনি ওইভাবে কনফিডেন্টলি আপনি বাবা মাকে বোঝান যে আব্বু আম্মু আমাকে 6 মাস সময় দাও। আপনি তাকে শিখাই দেন যেন সে ওইভাবে বলে যে আব্বু অথবা আম্মু তুমি বলো যে আব্বু আম্মু আমাকে 6 মাস সময় দিন, আমি নিজেকে তৈরি করবো, আমি নিজেকে প্রমাণ করবো ইনশাল্লাহ। জীবনে অনেকভাবে তোমাদের থেকে টাকা পয়সা নিচ্ছি, এবার চাই আমি নিজের পায়ে দাঁড়াইতে। তাদেরকে আপনি কথা বলে শিখাই দেন। যারা বলছে বাবা মা রাজি না, একবার সমস্যা আছে, আপনি এক কাজ করেন, আমার মেন্টরের সাথে কথা বলাই দেন। আপনি যদি আমাদের ফয়সাল হক স্যারের সাথে কথা বলাই দেন, উনি কিন্তু সুন্দরভাবে সবকিছু বুঝে। কারণ আপনি তো আর তার গার্ডিয়ান কেউ বুঝাইতে পারবেন না। কারণ আমরা তো এখন নতুন এখানে, আপনার যারা আছে আপনারা নতুন না। আপনাকে চাইলে কি ওটা বুঝাইতে পারবেন না? প্রয়োজন আপনি কি করেন, আমার মেন্টরের সাথে কথা বলাই দেন, আপনার গার্ডিয়ান। হ্যাঁ, প্রয়োজনে আমার এই যে রঞ্জন রুবেল স্যার আছে তার সাথে কথা বলাই দিন। আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনি এক কাজ করেন, আপনার বাবা মাকে আমাদের সোহান স্যারের সাথে কথা বলাই। আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনি শাবিন স্যারের সাথে কথা বলাই দেন। আপনি আমাদের সুমন স্যারের সাথে কথা বলাই দেন। আমাদের শিমুল স্যার শিমুল ম্যামের সাথে কথা বলাই দেন, নীল ম্যামের সাথে কথা বলাই দেন। এইভাবে করে করে কথা বলতে হবে। যে না ঠিক আছে, তাহলে আপনি আমাদের প্রণব স্যারের সাথে কথা বলাই দেন। প্রণব স্যারে ইনশাল্লাহ সবকিছু বুঝাই দিবে। তখন দেখবেন যখন আমাদের সিনিয়ররা সুন্দরভাবে তাকে কথা বলবে, তার গার্ডিয়ানকে, যে আপনার ছেলের অনেক আগ্রহ আছে, ইচ্ছে আছে, সে ভালো করবে ইনশাল্লাহ, আপনি একটু সাহস করেন। কত টাকা পয়সা কত বছর চলে যায়, কিন্তু সে ভালো করবে, যখন সিনিয়র তাকে বোঝাবে দেখবেন রাজি হয়ে যাবে। এরপরে অনেকে বলবো যে ঠিক আছে আসলে সবই ঠিক আছে, বেতন পেলে করুন। আসলে আমার বাবার এখনো বেতন হয় নাই, বেতন হলে তারপরে করবো। আসলে আমি চাকরি করি, যে চাকরিজীবী সে বলবে আসলে আমি তো চাকরি করি, স্যালারি পেলে তারপরে করবো। কিন্তু মাথায় রাখবেন, তার কথা যদি আপনি একমত হয়ে যান, তাহলে শেষ। আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা সবসময় চিন্তা করি কালকে থেকে শুরু করবো, কিন্তু কাল আসে না। মানে পরীক্ষা আসতেছে, আচ্ছা ঠিক আছে পরীক্ষা যদি কালকে থেকে পড়াটা শুরু করবে, কাল আর আসে না। আসে? আসে না। তো বেতন পেলে শুরু করব তার মানে সে কিন্তু করবে কি করবে না এটা কোনো গ্যারান্টি নেই। তো তখন আপনি তাকে বলেন আচ্ছা ঠিক আছে, সেটাই তো, কারণ যেহেতু আপনি আপনার বাবা যেহেতু স্যালারি পান, আপনি কেমনে করবেন? আচ্ছা তুমি যদি, আপনি যদি চাকরি করেন, আপনি স্যালারি পান না, কেমনে করবেন? তবে হ্যাঁ, একটা উপায় আছে। কি উপায়? আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু আপনি স্যালারি পেলে করবেনই, আপনি এখন কারো থেকে আপনার হাওলাত নেন। হাওলাত নিয়ে আপনি এখন শুরু করেন, কারণ এখন যে ডিসকাউন্টটা আছে এই ডিসকাউন্ট তখন থাকবে না। আপনি কারো থেকে নিয়ে আপনি অ্যাডমিন কনফার্ম করে রাখেন, বেতন পেলে আপনি তাকে দিয়ে দিয়েন, ব্যাস। তাকে কিন্তু আপনি সলিউশন দিচ্ছেন, ঠিক আছে? মানে সে আপনাকে বলতেছে বেতন পেলে করবে, তার মানে এখন করবে না, কিন্তু তাকে ছাড়া যাবে না। তার সাথে লাশার মতো লেগে থাকতে হবে ভাইয়া। তখন আপনি তাকে বলেন যে না, আপনি এক কাজ করেন তাহলে এইভাবেও ম্যানেজ করেন। কারণ ভাই এই সুযোগটা বারবার আসবে না, সে বলবে যে ভাই হ্যাঁ সবে ঠিক আছে, এসে ভাই যেহেতু ইচ্ছা আছে করবেন, এত লেট করে লাভ নেই। এখন সবকিছু অনলাইন নির্ভর, দেখেন না যে অনলাইন ছাড়া কোনো গতি নেই। ইনশাল্লাহ আপনি শুরু করেন, আমি এটা আপনাকে বিশ্বাস করতে, সাহস দিতে পারি, কনফিডেন্স দিতে পারি, আপনি টাকা কোনোভাবে চলে যাবে। আপনি যদি নিয়মিত ক্লাস করতে পারেন,
আপনি এবার বলেন যে ভর্তি হইলে ইনকাম, নো। আপনি নিয়মিত ক্লাস করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, বাড়িতে জমা দিতে পারেন, আমি বিশ্বাস আপনি এখানে ভালো করবেন। আপনি যদি ভালো স্কিল হন, কাজের অভাব নেই। মার্কেট প্লেসে বা লোকালি কেমনে করবেন, অথবা আমাদের প্রতিষ্ঠানের সাথেও আপনি কিভাবে কাজ করতে পারেন সেই বিষয়টা আমি দেখবো। আপনি শুরু করেন, টেনশন নেই, আল্লাহ ভরসা। চাকরিজীবীকে সতর্ক করে বলেন যে আপনি যেহেতু সন্ধ্যার পরে সময় পান, ওই সময় দিয়ে আপনি করেন, আল্লাহ ভরসা। অনেকে বলতে পারে, আমি তো ওইভাবে সময় পাই না, সময় ম্যানেজ হয় না, তাকে আপনি চাকরি স্টুডেন্ট যে পড়ালেখার পাশাপাশি বাড়তি সময় দিয়ে যেন সে করতে পারে। চাকরিজীবীকে বলেন সন্ধ্যার পরে, যারা সময় বেশি পায় তাকে ওইভাবে বলেন। অনেকে বলে যে সব ঠিক আছে, আচ্ছা আমি কাজটা শিখে টাকা দিব, যেহেতু এখানে তো ভালো শিখায়, আমি কাজ শিখে টাকা দিব। তখন আপনি তাকে বলেন যে ভাই, আপনার কথা ঠিক আছে, কাজ শিখে টাকা দিবেন। আচ্ছা, আপনি যদি কোথাও ভার্সিটিতে অথবা কোনো কলেজে অ্যাডমিশন নেন, আপনি কি তাদেরকে বলেন, আচ্ছা আপনাদের এখানে আমি ভর্তি হলাম, আমি যদি এখান থেকে পাশ করি, হ্যাঁ, তারপর আমি টাকা দিব? কোনোদিনও এটা হয় না। তার মানে ভাই, পাস করে টাকা না, আপনি এখানে টাকা দিয়ে শুরু করতে পারেন। আমাদের এই প্রতিষ্ঠান কোনো নর্মাল কোনো প্রতিষ্ঠান না ভাই, যে আপনি আসলেন শিখলে টাকা দিলেন। ভাই, এটা একটা সফটওয়্যার, আমাদের এটা সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান। আমাদের সবকিছু সফটওয়্যার মাধ্যমে কি হয়, নিয়ন্ত্রিত হয়। তো আপনি এখানে টাকা দিলেই সফটওয়্যারের মাধ্যমে আপনার কোর্সটা এনরোল হবে, আদারওয়াইজ হবে না। আমরা মনে করেন যদি নকল বা 2 নম্বর প্রতিষ্ঠান হইতো, তাহলে আমরা টাকা কম নিতে পারতাম, হাতে হাতে লেনদেন হইলে ভাই, কিন্তু এখানে হাতে হাতে কোনো চান্স নেই। সো ভাই, আপনি ফুল টাকা দিলে তখনই আপনার ক্লাস শুরু হবে। ঠিক আছে? তবে হ্যাঁ, আমি আপনাকে এটা বলতে পারি, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি প্রয়োজনে 50%টা দিয়ে সিট কনফার্ম রাখেন। কিন্তু তারপরেও ভাই আপনি সিটটা কনফার্ম করেন, মানে এই সুযোগ চলে গেলে আর হবে না। আচ্ছা, আমি কবে থেকে ইনকাম করতে পারবো, অনেকে বলবে যে ভাই আসলে কবে থেকে ইনকাম করতে পারবো, এটা আসলে কোনো শিওর না। তবে আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, আপনি যদি মোটামুটি ডেইলি 4-5 ঘন্টা করে সময় দিতে পারেন, 6 মাস ভালো করে শিখতে পারেন, আপনি এর মধ্যে একটা ইনকাম শুরু হবে। এবং আপনি যদি একটা বছর কন্টিনিউ সময় দিতে পারেন, আপনার মাসে 5-10 হাজার টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবেন কি, আসলে যে সব জায়গার মধ্যে ইনস্ট্যান্ট ইনকাম পাবেন, সেখানে কিন্তু ইনস্ট্যান্ট ইনকাম কখনো লং টার্ম যায় না। মাথায় রাখতে হবে। আপনি আস্তে আস্তে একটা জিনিস শিখে আপনি ইনকাম, ঠিক আছে, আপনি যদি স্কিল হইতে পারেন, আপনি যদি নিজেকে ওইভাবে তৈরি করতে পারবেন, ইনকামের অভাব হবে না। আমি বলবো আপনি ইনকামের থেকে শেখার প্রতি নজর দেন। আপনি শিখলে কাজের অভাব নেই, কিন্তু ইনকাম ইনকাম করলে কখনো শিখতে পারবেন। বুঝতে পারছেন ভাইয়া? তো আপনি এক কাজ করেন, আপনাকে শিখেন, ইনকাম নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, সবই তো ঠিক আছে, ফি কি আর একটু কমানো যায় না? অনেকে বলবো যে ফি আর একটু কমানো যায় না। তখন আপনি বলেন যে হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, তবে আসলে আমাদের এখানে যে ফিটা নেওয়া হয় এটা কিন্তু আহামরি অনেক ফি। আপনি দেখেন, আপনি এখানে এতগুলো লাইভ ক্লাস করতেছেন, লাইভ ক্লাসের পরে রেকর্ড পাচ্ছেন, সমস্যা হয়ে গেলে আমাদের পেজে নক দিলে আপনি ইনস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছেন। কোর্স শেষ হওয়ার পরও যদি আপনার কোনো প্রয়োজন হয়, আপনি তাও আমাদের এখানে লাইভ টিম সাপোর্ট পাচ্ছেন। তাহলে আপনি আমাকে বলেন, আপনার রাত 12টা বাজে কোনো সাপোর্ট লাগবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে সমস্যা হচ্ছে, বুঝাতে পারতেছেন না, তখনও কিন্তু আমরা এখান থেকে আপনাকে সাপোর্ট দিব। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে, দেখা যাচ্ছে তখন আমরা এখানে সাপোর্ট দিই, কোর্স শেষ হওয়ার পরে আমরা আপনাকে সাপোর্ট দিই। তাহলে আপনি আমাকে বিষয়টা বুঝছেন কিনা? আমরা এখানের মধ্যে ভাই যে ফিটা নিচ্ছি, আসলে এটা অনেক বেশি ফি না, এটা আশা করি খুবই কম। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনার মনে হতে পারে অনেক প্রতিষ্ঠান আরো কম। ভাই, একটা জিনিস মাথায় রাখবেন, যে চিনি আর লবণ দুইটা জিনিস দেখতে একই হইলো, কিন্তু দুটো জিনিস এক না। তার মানে ওদের এটা আর আমাদের এটা এই জন্যই তফাৎ, সার্ভিস সাপোর্ট সবকিছু। এবং তাকে আপনি এবার বলেন, আমি আপনাকে কনফিডেন্স দিচ্ছি, আপনি আমাদের এই সাপোর্ট সার্ভিস যা শিখাচ্ছি, যে সুযোগ সুবিধা আছে, বাংলাদেশে আপনি একটা প্রতিষ্ঠান পাবেন না, আপনি যদি অন্য কোথাও পান আপনি সেখানে অ্যাডমিশন, এটা বলে দিতে হবে সাহস করে। যখন আপনি তাকে এটা বলতে যাবেন, আচ্ছা ভাই, যে ব্যক্তি আপনার কাছে এসে বলে যে পি আর টু কমানো যায় না, সে অন্য কোথাও তার কাছে সুযোগ নেই যাওয়ার, যে জন্যই তো সে আপনার কাছে আসছে। তাহলে আপনাকে কনফিডেন্স দিয়ে যখন বলবে যে আপনি যান অন্য কোথাও, যদি অ্যাডমিশন নিতে পারেন একটু কমে নেন, সে ভাই কোথাও এই সুযোগটা পাবে। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ ভরসা। আপনি তাকে কনফিডেন্স দেন, সাহস দেন। অনেকে পরে বলবো যে আসলে আমার কাছে তো নাই, কিস্তিতে দিলে ভালো হয়, আমি এখন কিছু দিব, এক কিস্তি 2 কিস্তি পরে বাকি দিব। ভাই, আমাদের এখানে আসলে এই ধরনের কিস্তি দেওয়ার সুযোগ নেই। কারণ কি? কারণ হচ্ছে ভাই, আমাদের এটা তো সফটওয়্যার অনুমোদিত একটা প্রতিষ্ঠান। আপনি এখানে ফুল পেমেন্ট ছাড়া আপনার কোর্সটা এনরোল হবে না, আর আপনার ক্লাসটাও স্টার্ট হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার ফুল পেমেন্ট দিলে শুরু হবে। তবে হ্যাঁ, আপনার যদি বেশি সমস্যা হয়, আপনি এক কাজ করতে পারেন, আপনি এখন 50% পেমেন্টটা দেন, বাকিটা আপনি মাসের শেষে দেন, দিলে আপনি ক্লাস শুরু করতে হবে। কিন্তু ফুল পেমেন্ট ছাড়া ক্লাস স্টার্ট করতে পারবেন না। কারণ হচ্ছে ভাই, আমাদের এখানের মধ্যে সিস্টেমটা হচ্ছে ফুল পেমেন্ট দিলেই তারপরে এখানে সবকিছু শুরু হবে। ঠিক আছে? এইভাবে করে তাকে আপনি বলেন। এরপর যদি বলে ভাই আসলে আমি এখন এই সেই বা টাকা ওইভাবে কম, ভাই আপনি দেন, যতটুকু আছে আগে সিটটা কনফার্ম করে। মাথায় রাখতে হবে কি, কাস্টমারকে ছাড়া যাবে না, যতটুকু করার চেষ্টা করবো, বিভিন্ন সমস্যা দেখানোর পরেও সে যেন শুরু করে, এটা নিয়ে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, সবই তো ঠিক আছে, বুঝলাম। আমি তো আসলে ইংরেজিতে একটু দুর্বল, ফ্রিল্যান্সিং করতে তো অনেক ভালো ইংরেজি জানা লাগে, আমি তো আসলে অতটা পারি না। ও আচ্ছা, হ্যাঁ। তবে হ্যাঁ, আপনি হয়তো জানেন না যে আপনি ইংরেজি দুর্বল, ঠিক আছে ভাই, মানুষ কি একসাথে সবকিছু শিখে আসে? একসময় কি আমরা কথা বলতে পারতাম? পারতাম না। একসময় কি আমরা সরাসরি ক খ জানতাম? জানতাম না। আমরা কি একটা সময় কি ইংলিশে এই যে চ্যাটিং বা এবিসিডি গুলো পারতাম? পারতাম। কারণ মানুষ সব সময় সবকিছু পারে না, সময়ের সাথে সব পারে ভাই। আপনি এখানে শুরু করতেছেন, শুরু করলে যে আপনি ইংলিশে কথা বলে কাজ করবেন সেটা এমন না।
আপনাকে কাজ শিখেন, যেহেতু বাংলাদেশে আমাদেরকে যা শিখাবে দেশের টিচার, তারা বাংলায় কথা বলে আমাদেরকে শিখাবে। আপনি কাজ শিখেন। কাজ শিখতে শুধু ইন্টারন্যাশনালি করতে হবে বিষয়, ইন্টারন্যাশনাল লোকাল সব জায়গায় করবে। তবে হ্যাঁ, আপনি শুরুর দিকে আপনি মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে অনেক ইংরেজি জানতে হবে এমন না, মোটামুটি জানলে হবে। আর আপনার এখানেও কিছু সুযোগ সুবিধা আছে ট্রান্সলেটর, যার মাধ্যমে আপনি মোটামুটি শুরুতে কাজ করতে পারবেন। কিন্তু যখন দেখবেন যে আপনি বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে যাবেন, বড় বড় ক্লায়েন্টের সাথে আপনি 200, 500, 1000, $2000 কাজ করবেন, তখন আপনি ইংলিশে কথা বলতে হবে একটু বেশি। কিন্তু আপনি একটা মাথায় রাখবেন, আপনি যদি মাসে 12 টাকা ইনকাম করেন, 20, 50 হাজার, 1 লাখ টাকা, আপনি ইংলিশে একটা কোর্স করতে কি হবে? তোর নিয়ে আপনার টেনশন নেই, আপনি সেটা শুরু করেন। যদি কাজ না পাই, তাকে আপনি বলেন যে আসলে যদি কাজ না পাই, এই জিনিসটা একবারে অনর্থক একটা কথা। কেন? আসলে যদি বলতে পৃথিবীতে কিছু নেই। আমি যেখানে আছি, আমি যদি বলি যে যদি আমার উপর থেকে ছাদ ভেঙে পড়ে, যদি আমার উপরে প্যান্টটা ভেঙে পড়ে, ভাই যদি এখন আজকে কেমন হয়ে যায়, যদি আমি আজকে মারা যাই, ভাই যদি বলতে কিছু নেই। যখন যেটা হবে সেটা হবে। কাজ না পাওয়াটা বড় কথা না, কাজ শেখাটা হচ্ছে বড়। আপনি যদি ভালো করে কাজ জানেন, কাজ শিখেন, কাজের অভাব নেই। কারণ এখানে তো শুধু আপনি বাংলাদেশে কাজ করবেন, চাকরি করতে গেলে না চাকরির অভাব, কিন্তু অন্য তো কাজের অভাব নেই ভাই। কারণ আপনি এখানে বাংলাদেশে বসে সারা দেশের ওয়ার্ল্ডে কাজ করবেন। তাছাড়া আমাদের বাংলাদেশের থেকে বিদেশে কাজটা আপনি বেশি পাবেন, কারণ আমাদের বাংলাদেশে একটা কাজ, ধরেন আপনি বিদেশে একটা কাজ, 1 টাকা, তাদের $1 হচ্ছে বাংলা 100 টাকার উপরে, 120 টাকা। তো তারা ওই দেশের মানুষকে কাজ করাতে গেলে পারিশ্রমিক বেশি নেয়। এই জন্য বাঙালিকে কম টাকায় পাওয়া যায়, এই জন্য তারা বাংলাদেশে টাকা দেয়। যে একটা কাজ দিচ্ছে একটা লোগোর, মাত্র $5, তাদের জন্য তো 5 টাকা। কিন্তু আমাদের জন্য এই $5 তো হচ্ছে প্রায় 600 টাকা। তো ভাই এই জন্য বাঙালির কাজের অভাব নেই, কিন্তু আপনি স্কিল হন। তাছাড়া আপনি যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল কাজ করবেন এমন না, আপনি অনলাইন বিজনেস করতে পারবেন। আপনি চাইলে অনলাইনে বিভিন্ন জব করতে পারবেন। আপনি চাইলে অনলাইনে বিভিন্ন ব্লগিং বা অনেক কিছু করতে পারবেন নিজের স্কিল যদি থাকে। আপনি যদি ভালো ডিজাইনের কাজ জানেন, আপনি যদি ভালো লোগোর কাজগুলা, পাশাপাশি হচ্ছে বুস্টিং এর কাজ, পেজের কাজ, আপনি ভিডিও বানাইতে পারেন, আপনার কাজের অভাব নেই। এভাবে করে তাকে সুন্দরভাবে করতে হবে। ওকে। এরপরে আমার তো সামনে এক্সাম, এখন আমি আসলে কেমনে করি? ও আচ্ছা, হ্যাঁ সেটাই তো, তোমার যেহেতু সামনে এক্সাম তুমি জানো। তবে হ্যাঁ, একটা কথা, আচ্ছা সবসময় কিন্তু আমাদের এক্সাম সামনেই থাকে, এক্সাম কোনো কিছু না। আমরা যখন ক্লাস 5-এ পিএসসি পরীক্ষা দিছি, পিএসসি পরে কিন্তু সামনে কিন্তু আবার 8 উঠছে, জিএসসি পরীক্ষা সামনে পড়ছে। 9-এ উঠার থেকে 10-এ গেছে, আবার কিন্তু এসএসসি পরীক্ষা, আবার কিন্তু এইচএসসি পরীক্ষা। এগুলো কিন্তু সবসময় সামনেই থাকে। তো এক্সাম কখনো পিছনে থাকে না, একদম সামনেই থাকে। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি যেহেতু আমার আপনার সামনে এক্সাম, এখন হয়তো ক্লাস করতে পারবেন, আপনি এখন অ্যাডমিশনটা কনফার্ম করে রাখেন, আপনি এক্সামের পরে করেন, ফ্রিতে রিল্যাক্সে করেন, সমস্যা তো নেই। কিন্তু এখন যে সুযোগটা আছে ভাই, যে ডিসকাউন্টটা আছে, স্কলারশিপটা, এটা তো পরবর্তী থাকবে না। এইভাবে করে আমরা সুন্দরভাবে তাকে কি বলে বলে কি করব, সিটটা কনফার্ম করা। এটা বলছি কিনা আমরা? ওকে। তাই সবসময় সামনে এক্সাম থাকে ভাই, আপনি শুরু করেন, এক্সামের পরে বোঝা আপনি ক্লাসটা করেন। এরপরে আরো অনেকে দেখা যাচ্ছে বলতে পারেন যে হ্যাঁ, আমার আমার এখন এক্সাম চলে। ও আচ্ছা, হ্যাঁ আপনার তো এখন এক্সাম চলে, তাহলে আর কি করা, তাহলে আপনি ক্লাস করতেই পারবেন। তবে হ্যাঁ, আপনি সিটটা কনফার্ম, মানে জাস্ট সিটটা কনফার্ম করে রাখেন বা অ্যাডমিশন কনফার্ম করে রাখেন। বেশি সমস্যা হয়ে গেলে তাহলে আপনি কি করেন, বুকিং করে রাখেন। এরপর সমস্যা দিতে ভাই, আসলে এখন যে সুযোগটা আছে, যে ডিসকাউন্ট আছে, পর্দাটা থাকবে না, আপনি ইনশাল্লাহ কনফার্ম করে রাখেন। আমি ইনশাল্লাহ আপনাকে কথা দিচ্ছি, আপনার কিন্তু বাড়তি টাকা তখন আর দিতে হবে না। আপনি অ্যাডমিশন কনফার্ম করে রাখেন, পরবর্তীতে আপনি ক্লাসটা শুরু করি। এভাবে বলে আমরা কি করবো, কনফার্ম করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। অনেকে তো অনলাইনে টাকা দিয়ে ধরা খায়, অনেকে বলতে পারে যে আমি যে এখানে টাকা দিব এটা গ্যারান্টি। এখন এটা বলার পরে আনায়া সাদেক আবু চিন্তা করছে, আসলেই তো যদি এখান থেকে টাকাটা ওই ব্যক্তি চলে যায়, আমি ওইটাকে টাকাটা অপহরণ দিন। সাইম ভাই চিন্তা করলো, আমার বন্ধুকে এখানে আমি আনলাম, টাকাটা যদি চলে যায়, ভাই একটু চিন্তা করেন, এখানে টাকা যাওয়ার কোনো চান্স আছে? আপনারা বলেন, আপনারা টাকা দিয়েছেন কিসের জন্য? কোর্স করার জন্য। কোর্সটা কি পেয়েছেন কিনা? অবশ্যই পেয়েছেন। ধরেন আপনি এক জায়গায় টাকা দিলেন, টাকা দেওয়ার পরে আপনি মোবাইল ফোন নিয়ে চলে আসলেন, পিছন দিয়ে দেখলেন যে দোকান থেকে মোবাইলটা কেনার জন্য টাকা দিচ্ছেন, ওই দোকানটা জ্বলে পড়ে ছাই, আগুন লেগে গেছে। আপনি কি বলবেন, হায় হায় আমার সব টাকা লস? না, আপনি তো টাকা ধরা খান নাই, লসও নেই, আপনার তো প্রোডাক্ট বা পণ্য তো আপনি পেয়ে গেছেন। সেম, ওরা এখানে টাকা দিবে কোর্সের জন্য, কোর্স দেওয়ার দায়িত্ব আমাদের। আপনার যদি মনে হয় যে কোর্স, তাদেরকে বলেন যে তুমি টেনশন নিও না, টাকা দিচ্ছ কিসের জন্য, কোর্সের জন্য। তোমার কোর্সের দায়িত্ব আমার কোর্স করানোর দায়িত্ব, তুমি না টেনশন করো না। যদি তোমাকে কোর্স না দেয়, টাকা আমি ব্যাক দিব। এই সাহসী কনফিডেন্সটা দিতে হবে ওদেরকে, যে তোমাকে এটা টেনশন করার দরকার নেই, টাকা গেলে আমি টাকা দেবো, তুমি চল শুরু করো। কারণ আমাদের এখানে ধরা খাওয়ার কিছু আছে? কিছুই তো নাই। আমাদের এত বড় অফিস, এত বড় সিনিয়র যারা আছে, আমরা এটাই তো আমাদের কাজ, এটা তো আমাদের বিজনেস, তাই না? তো তাদেরকে ওই কনফিডেন্সটা আমাদেরকে কি করতে হবে, দিতে হবে। ঠিক আছে। ওকে। এরপর অনেকে আরো কিছু বলতে পারে যে আসলে আমার ইনকাম কত হবে, একটু আগে বলছি। ভাই ইনকাম কত হবে এটা দেখার বিষয় না, আপনি কয় টাকা ইনকাম করবেন আপনার উপর নির্ভর করে। আপনি কতক্ষণ সময় দিবেন এটা আপনার উপর নির্ভর করে। আপনি ডেইলি 2 ঘন্টা সময় দিলে 2 ঘন্টার কাজ করতে পারবেন। 8 ঘন্টা দিলে 8 ঘন্টা বেশি করতে, আরো বেশি করতে পারবেন। 12 ঘন্টা করলে আরো বেশি করতে পারবেন। তার মানে আপনার সময়ের উপর নির্ভর করবে আপনি কতটা ইনকাম করবেন।
আবার আপনি যদি একদিন কাজ করেন, 2 দিন না করেন, ভালো করে না শিখেন, স্কিল না হন, তো তবে কাজ পাবেন না ভাই। ঠিক না? আপনি মনে করেন আপনার এলাকার মধ্যে যে 5টা স্কুল আছে, কোন স্কুলে আপনি যান বা কলেজে আপনি যান বা কোন টিচার কাছে কোচিং করতে যান, যার কি মনে হয় যে ভালো, যারে মনে হয় যে খুব ভালো বা হচ্ছে সে ভালো পারে, তার কাছে। তো আপনি একটা কাজ জানেন, আরো 5 জনও এই কাজটা পারে, আপনার কাছে কেন আসবে? আপনি একটু বেশি কি এক্সপার্ট বা আপনার অনেক ক্রেডিবিলিটি আছে এই জন্য। তো আপনি আগে শিখেন, ক্রেডিবিলিটি তৈরি করেন, ইনকাম টেনশন। যদি ইনকাম কত হবে, কয় মাস পরে ভাই, আপনি 6 থেকে 12 মাস যদি কন্টিনিউ সময় দিতে পারেন, যারা স্টুডেন্ট তাদেরকে বলেন যে আপনি 6 থেকে 12 মাস কন্টিনিউ সময় দেন, মোটামুটি আপনি এখান থেকে 5-10 হাজার টাকা ইনকাম করা সম্ভব, যদি আপনি কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ ভাই, অনেকে এখানে আছে 2 বছর সময় দিয়ে কিন্তু মাসে 20-50 হাজার ইনকাম করে, আবার অনেকে আছে 2 বছর সময় দিয়ে 1 টাকা ইনকাম করতে পারেন। এখন কে ইনকাম করতে পারছে, কে পারেন? যে সময় দিয়েছে সে পারছে, যে সময় দেয় না সে পারেন। সার্টিফিকেট দিবে এখানে, হ্যাঁ অবশ্যই, কি বলেন? আপনি যখন কোর্সটা শেষ করবেন, এই কোর্সের উপর আপনাকে অবশ্যই একটা সার্টিফিকেট দিবে, অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট। এই সার্টিফিকেট দিয়ে কি কাজ পাবো? হ্যাঁ অবশ্যই। আপনি যদি, আসলে সবচেয়ে বড় প্রথম কথা হচ্ছে সার্টিফিকেটের আসলে এই ডিজিটাল মার্কেটিং বা স্কিলের সার্টিফিকেট কোনো ভ্যালু নেই, কিন্তু সার্টিফিকেটটা রাখাটা ভালো। ধরেন আপনি একটা মোবাইল ঠিক করবেন, একটা ক্লায়েন্টের কাছে যাবেন, আপনি কি তাকে বলবেন যে মোবাইল ঠিক করার আগে যে তোমার কি সার্টিফিকেট আছে মোবাইল ঠিক করানোর? আপনি এটা তো জিজ্ঞেস করবেন। আপনি ধরেন একটা লোগো কারো থেকে বানাইতে যাবেন, তাকে জিজ্ঞেস করবেন না যে তুমি যে লোগো বানাও তোমার কি রেজিমেন্ট সার্টিফিকেট আছে? না। আমার কথা হচ্ছে ভাই, আমার দরকার কাজটা সে জানে কিনা। তো আপনি কাজ জানলে কাজের অভাব নেই। হ্যাঁ, সার্টিফিকেট থাকলে অনেক সময় আপনি বিডি জব.কম থেকে শুরু করে তাকে আপনি বলেন যে বিডি জব.কম এরকম অনেকগুলো সাইট আছে অনলাইনে, যেখান থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তাকে আপনি বলেন যে বিকাশ, নগদ, রকেট, বড় বড় কোম্পানি বা বিভিন্ন দেখা যাচ্ছে যারা হচ্ছে সেলিব্রিটি, খেলোয়াড়, আরো যারা আছে, এরা এদের পেজ বা এদের যে ডিজিটাল মার্কেটিং এর যত কাজ আছে এগুলো কারা করে, এরকম তারা জব দিয়ে রাখে। আপনি যদি স্কিল হন, আপনার সার্টিফিকেট শো করে আপনি চাইলে কি করতে পারেন, একটা করতে পারেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ভবিষ্যৎটা কি? অনেকে বলতে পারে যে ভাই ডিজিটাল মার্কেটিং ভবিষ্যৎ কি? ভাই এটার ভবিষ্যৎটা আসলে আমি আপনাকে কেমনে বলি, ওই যে একটু আগে আমি যে আপনাদেরকে বলছিলাম, তাকে আপনি তখন বলেন যে ওই কথাটাই বলেন যে যেসব এলাকার মধ্যে প্রচুর বৃষ্টি হয় সেখানে কিন্তু ছাতার প্রচলন বেশি, যেখানে মধ্যে প্রচুর কি বন্যা হয় সেসব এলাকার মধ্যে কিন্তু নৌকার প্রচলন বেশি। যখন করোনা ছিল মাস্কের প্রচলন বেশি। ভাই এখন ডিজিটাল যুগ, সবকিছু অনলাইন নির্ভর। এই যে দেখেন অনলাইন ছাড়া আমরা চলতে পারি না। এই যে এখন দেখেন আমরা এখন অলস হয়ে গেছি। আমাদের বাবা মারা ইন্ডিয়াতে হাইটা গেছে, আমার বাবা ইন্ডিয়াতে হাইটা গেছে যুদ্ধের সময় ট্রেনিং করার জন্য, কিন্তু এখন কিন্তু আমরা 20 টাকার পথও কিন্তু রিক্সা ছাড়া চলিনি। তখন তাকে আপনি বলেন যে এখন মানুষ অলস হয়ে গেছে, অলস হয়ে গেছে, সে চিন্তা করছে যে সপ্তাহে 2 দিন বা একদিন ছুটি পায়, যদি বাজারে চলে যায় কেনাকাটি করতে, বউ বাচ্চাকে সময় দেওয়া হয় না, তাতে বসে অনলাইনে অর্ডার দিয়ে দিই, ঘরে বসে দিয়ে দিই, সমস্যা কি? আমি যদি ঘরে বসে অনলাইনে অর্ডার দেই, যাতায়াত খরচ আমার বাঁচবে, আমার যাইতে যাইতে অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, করোনাও ছড়াইতে পারে, কত ঝামেলা, তারপর আমি ঘরে বসে দিলাম। তার মানে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু এই সকল কেনা বেচা মার্কেটিং যা আছে সব হচ্ছে। তো এটার ভবিষ্যৎটা ভাই অনেক। এখন যেগুলো আমরা সরাসরি কিনতেছি, একটা সময় সরাসরি কিনার নাই। তাকে আপনি বলেন উন্নত দেশের মধ্যে যখন 5G 2G ছিল তখন আমরা পেতাম 1G, তারা যখন 3G পাইছে আমরা পাইতাম 2G, তারা যখন 4G তে আসলো আমরা এলাম 3G তে, তারা 5G তে, এখন আমরা হচ্ছে 4G তে। আমরা একটু পিছিয়ে আছি, তার মানে একবার পিছিয়ে নেই, আমরা আস্তে আস্তে আপডেট হচ্ছি। তো তাদের দেশে এখন 80 থেকে 90% বা 100% ব্যক্তি অনলাইন নির্ভর, আমাদের দেশে ভাই মাত্র 10 থেকে 20% ব্যক্তি অনলাইন নির্ভর হয়েছে। তার মানে আরো 60-70% ব্যক্তি অনলাইন নির্ভর হবে। তার মানে বুঝেন, আপনি যদি অনলাইনের মার্কেটিং বুঝে যান, আপনি অনলাইন বিজনেস বুঝে যান, এটা চাহিদাটা কেমন হবে আগামীতে। এই যে দেখেন আমি আপনাকে যে কথাটা এখন আপনাকে বলছি, আপনি যদি এইভাবে চমৎকার ভাবে তাকে এই ইনফরমেশন দিতে পারেন, তখন সে বুঝবে যে না আসলেই তো এটা তো আমার জন্য এখন দরকার, ভবিষ্যৎটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে চলে আসতেছে, আমার এটা ভালো হবে। সেটা আমরা ক্লিয়ার। এরপর অনেকে আবার বলতে পারে আচ্ছা অন্য কোর্স ভিত্তিতে ডিজিটাল মার্কেটিং আমি কেন করবো? আসলে তাকে আপনি বলেন হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন করেছে। আচ্ছা আপনার যদি আমি কোশ্চেন, আপনি কি মাথার কাম পাইপের ইনকাম করতে চান নাকি শুয়ে বসে আরাম করে ইনকাম করতে চান? সে বলবো আমি শুয়ে বসে আরাম করে ইনকাম করতে চাই। তাকে আপনি বলেন, যদি আপনাকে বলা হয় যে আপনি রাস্তাঘাটে দেখা যাচ্ছে আহ, ওই যে কি করেন, ওই যে অনেকে বিভিন্ন কাজ করেন না, বা রাজমিস্ত্রি বা মিস্ত্রি কাজ করে ইনকাম করতে চান, নাকি আপনার অনলাইনে বসে মোবাইল টিপে বা ল্যাপটপ টিপে ইনকাম করতে, বলবো আমি মোবাইল বা ল্যাপটপ টিপে ইনকাম করতে চাই। তাহলে বিষয়টা হচ্ছে সহজটা সবাই করতে চায়, কোনটা সহজটা। ভাই গ্রাফিক ডিজাইন আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু গ্রাফিক ডিজাইন এক্সপার্ট কিন্তু আপনার প্রচুর সময় লাগে। তাছাড়া বর্তমানে গ্রাফিক ডিজাইনের অভাব নেই, কারণ একটা সময় গ্রাফিক ডিজাইনে ভালো ট্রেন্ড ছিল। ভাই ওয়েব ডিজাইন এটা খুব ভালো, কিন্তু এটা খুব কঠিন জিনিস। তো মানুষ সহজটাই আছে, ডিজিটাল মার্কেটিং সহজ এবং খুব চাহিদা সম্পন্ন। আপনি গুগল ট্রেন্ডে গেলে আপনি দেখতে পাবেন, স্যার কিন্তু ক্লাসে দেখাইছে, তাকে আপনি বলেন যে এই চাহিদা সম্পন্ন, এই জন্য ডিজিটাল মার্কেটিংটা এখন আপনি করবেন, এটা সবচেয়ে সুযোগ ভালো। আচ্ছা ঠিক আছে, সবচেয়ে বলবে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি আমার বড় ভাইদেরকে বলে দেখি। দেখেন আমাদেরকে অনেকে বলবে যে আগে বড় ভাইদেরকে বলে দেখি। তো আপনি কি চিন্তা করেন, বড় ভাইদেরকে যে বলতে যায়, বড় ভাই এক একজনের
বলতে পারে না এগুলো করিস না, এগুলো বাউতামি, এগুলো করে কিছু হয় না। কারণ ভাই আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি কার কাছে যাবেন? আপনি ডক্টর কাছে যাবেন না? ধরেন এখানের মধ্যে অসুস্থ হয়ে গেছে, কি অসুস্থ হয়েছে? সারিয়া, অথবা কাসরিয়া আপু আছে এখানে, সাদিকা আপু কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। আপনি কার কাছে যাবেন? ডক্টর কাছে যাবেন না? ডক্টর কাছে যাবেন। আপনার ইংলিশে দুর্বল, ধরেন আপনি ইংলিশ পারেন না, আপনি কার অঙ্ক টিচার কাছে যাবেন? আপনি তো ইংলিশ টিচার কাছে যাবেন। আপনি অঙ্ক না পারলে অঙ্ক টিচারের কাছে যাবেন। কি ঠিক বলছি কিনা সুলতান আপু? তার মানে যে যে প্রবলেম সেখানে যাবে। তো ভাই, আপনার বড় ভাই কি ফ্রিল্যান্সার? বলবেন না। তা আপনি বড় ভাইয়ের কাছে কেন যান? তার মানে আপনি তাকে বললেন যে আপনার বড় ভাইদের সাথে কেন বলবেন অ্যাডমিশনের কথা? আমার সিনিয়র মেন্টর, উনি এই বিষয় নিয়ে 7 বছর কাজ করছে, 5 বছর কাজ করছে। আপনার সমস্যা থাকলে ওনাকে আরো কিছু কোয়েশ্চেন করেন। অথবা আপনার পরিচিত কোনো ফ্রিল্যান্সার থাকলে তাকে বলেন যে ফ্রিল্যান্সিংটা কেমন। অথবা আপনি নিজে গুগলে সার্চ করে ইউটিউব থেকে দেখেন না ভাই। আপনার বড় ভাইকে বলবে কি হবে? আপনি মনে করেন অসুস্থ হয়ে গেছেন, আপনি টিচারকে বলছেন, টিচার আপনাকে একটা ওষুধ দিচ্ছেন, মাথা ব্যথা বলছেন, ওষুধ দিচ্ছে, পরে দেখছেন আপনার ব্রেন স্ট্রোক করছেন, ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি। তাহলে বুঝতে হবে ভাই, আপনার যখন যেটা লাগবে ওইটা নিয়ে আপনার কাজ করতে হবে। তা আপনি ফ্রিল্যান্সিং শিখতে গেলে আপনি বড় ভাইয়ের কাছে যাওয়ার লাভ নেই। আপনি ফ্রিল্যান্সিং শিখতে গেলে কার কাছে যাবেন? এই বিষয়ে যে এক্সপার্ট। কারণ আমাদের এখানে অনেক ব্যক্তি আসবে বড় ভাইদের সাথে যুক্ত করবে এলাকার, বড় ভাইয়ের সাথে কথা বলবে যে আসলে এটা ভালো কিনা, ভাই বড় ভাই কেমনে সলিউশন দিবে, ঠিক না? তো এই হচ্ছে আর কি বিষয়। তো এরপরে আগে কয়েকটা বন্ধুকে বলে দেখি। অনেকে বলবে যে আগে কয়েকটা বন্ধুকে বলে দেখি তারপরে অ্যাডমিশন নিবো। আমরা তো খুশি, ওরে মুরগি পাইছি রে। একটাকে ইনভাইট করছি প্রি ক্লাসে অ্যাডমিশনের জন্য, সে আরো 2-4টাকে নিয়ে আসতেছে। কি খুশি আমরা যে 2-3টা আসলে তো 2-4টা অ্যাডমিশন নিলে তো খুব ভালো। একটা থেকে যে কমিশন আসবে, 4টা থেকে বেশি ভাই ভুলেও না। একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সমাজটা কিন্তু এরকম, আপনার সবাই সবকিছুর প্রতীকেই না। সবাই কিন্তু সবকিছুর প্রতি কিন্তু সমান চিন্তাধারা নাই। আপনি 5 জন বন্ধুকে আপনি যদি বলেন, 5 জনের মধ্যে 4 জন ফ্রিল্যান্সিং নিয়ে খুবই মোটিভেট। একজন বলছে ও ফ্রিল্যান্সিং আমার এক বড় ভাই করছে, ধরা খাইছে, কোনো লাভ হয় না, টাকা গুলো জলে। ওই ওরে টাকা নিছে, ক্লাস 2-3টে করাইছে, এরপর ব্লক করে দিছে। ওরা এরপরে আর খবর নেয়নি ভাই। এই কথা বললে, এই 60 জন পজিটিভ একজনের কথা কিন্তু আসে অ্যাডমিশন দিবেন। তাকে আপনি বলবেন ও আচ্ছা তা তো ভালোই। হ্যাঁ, আপনি বন্ধুদেরকে অবশ্যই বলবেন, তবে হ্যাঁ এখন না। আপনি ধরেন এখন আগে নিজে শুরু করেন, নিজে শুরু করেন, আগে নিজে স্কলারশিপ পান। ভাই আপনি মনে করেন, এখন মনে করেন আপনি যদি তাদেরকে বলতে চান স্কলারশিপ আপনি পাইছেন, ওদেরকে আমি দিতে পারিনি, তখন তখন তো ভাই তারা এসে দেখেন জিনিসটা কেমন দেখা যায়। আগে আপনি শুরু করেন, আপনি শুরু করেন, নিজে শিখা শুরু করেন, ভালো করেন, তখন তাদেরকে বইলো যে এই যে আমি শিখতেছি, এই যে আমি এটা করছি। আগে নিজেকে প্রমাণ করেন ভাই। কথা বুঝতে পারছেন কিনা? কারণ স্যার এখন ফ্রি আছে। তো আপনি এখন শুরু করলে স্যারে আপনাকে বেশি সময় দিতে পারবে, কিন্তু আপনার 5 জন বন্ধু হইলে স্যারে আপনাকে কিভাবে সময় দিবে? তার মানে আপনি আগে নিজেরটা ভালো করেন, তাকে আপনি নিজেরটা ক্লিয়ার করেন, যে আগে আপনি নিজে শুরু করেন, এরপরে তাদেরকে বলবেন। বিষয়টা কি আমরা ক্লিয়ার? তাহলে আগে নিজে শুরু করতে হবে, তারপরে কি বন্ধুদেরকে। ক্লিয়ার? ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পরবর্তীতে যে কোশ্চেনটা, দেখেন একটু মনোযোগ দিয়ে সবাই একটু দেখি কি কোশ্চেনটা। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ভালো। আচ্ছা, ফ্রিল্যান্সিং যদি ভালো হয় তো সবাই ফ্রিল্যান্সিং করে না কেন? এখন আমরা অনেক চিন্তা করে যাই, আসলেই তো ফ্রিল্যান্সিং যদি ভালো হয় তবে ফ্রিল্যান্সিং করে না কেন? ভাই আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আমাকে উত্তর দেন। এই যে দেখেন ব্লকিং কোশ্চেন কেন বলছি, সে আমাকে যখন একটা কোশ্চেন করছে, তখন কিন্তু আমি তাকে উল্টা একটা কোশ্চেন করছি, কিন্তু সে কিন্তু চুপ। যখন সে আমাকে প্রশ্ন করছে ফ্রিল্যান্সিং ভালো হলে সবাই ফ্রিল্যান্সিং করে না কেন, ও হ্যাঁ আসলেই তো করে না। তখন তাকে আপনি বলেন আচ্ছা ডক্টর কি প্রফেশন খারাপ? বলবেন না। আচ্ছা টিচার প্রফেশন খারাপ? না। আচ্ছা অন্য প্রফেশন কি, ইঞ্জিনিয়ার কি খারাপ? বলবেন না। তাহলে সবাই ইঞ্জিনিয়ার হয় না কেন? দেখেন, সবাই ফ্রিল্যান্সিং ভালো হলে সবাই তো ফ্রিল্যান্সিং করবে না ভাই। সবাই যদি ফ্রিল্যান্সিং করতো রাস্তায় দেখা যাচ্ছে যে গাড়ির ড্রাইভার থাকতো কার? সবাই যদি ফ্রিল্যান্সিং এ চলে আসতো ভাই, তাহলে আমাদের জন্য জামা কাপড় তৈরি করতো কার? চশমা তৈরি করতো কারা? ভাই সবাই ফ্রিল্যান্সিং এ আসবে না, কারণ পৃথিবীর সকল প্রফেশন ভালো, কিন্তু এই জন্য যে ওই প্রফেশনে সবাই আসবে বিষয়টা কিন্তু এমন না। তখন এরা বলবে ফ্রিল্যান্সিং ভালো হলে সবাই সফল হয় না কেন? ও হ্যাঁ আসলে তো সবাই সফল হয় না কেন? আচ্ছা, তখন তাকে আপনি উল্টা কোশ্চেন করেন। কি কোশ্চেন? আচ্ছা তোমার সাথে এসএসসি ক্লাস 1-এ কতজন স্টুডেন্ট ছিল? সবাই কি 5 পর্যন্ত পড়ছে, পাস করছে? 5 না। জেএসসি বা এসএসসি সবাই পাস করছে? হবে না। সবাই কি ইন্টার পাস করছে? যারা এসএসসি পাস করছে হবে না। যারা ইন্টার পাস করছে সবাই কি অনার্স পাস করতে পারছে? না। আবার এসএসসি তে যাদের সাথে পরীক্ষা দিয়েছেন সবাই কি প্লাস পেয়েছে? না। সবাই কি ফেল করছে? না। তার মানে ভাই সফলও থাকবে ব্যর্থও থাকবে, এটা আপনাকে বুঝতে হবে। তার মানে সবাই ফ্রিল্যান্সিং করলে সবাই সফল হবে এটা কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, আপনি ডক্টর প্রফেশনে গেলে 100 জনের মধ্যে হয়তো 2 জন ডক্টর হয়। আপনার ইঞ্জিনিয়ার গেলে 100তে হয়তো 5 জন ইঞ্জিনিয়ার হয়। টিচার প্রফেশনে 100তে হয়তো 5 জন টিচার পাওয়া যায়। কিন্তু
ফ্রিল্যান্সিং এ একসাথে মোটামুটি 50 থেকে 60 জন বা আরো বেশি ব্যক্তি সফল হইতে পারে, কারণ এখানের মধ্যে পথটা অনেক বড়। কথা বলছে কিনা, এটার জায়গাটা অনেক বড়, যার জন্য এখানে কাজের অভাব নেই, এই জন্য মানুষ ভালো। সবই ঠিক আছে যদি আমার টাকা মায়ের যায়, ভাই টাকা মায়ের যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তাকে আপনি বলেন যে টাকা মায়ের কেমনে যাবে, তাকে আপনি বলেন যে ভাই আসলে আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা মায়ের যাওয়ার কারণ। তাকে আপনি একটা কোশ্চেন করা আছে, ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, তুমি এখান থেকে প্রতি মাসে 20-30 লাখ টাকা ইনকাম করো, তুমি কি কোম্পানি গিয়ে ছেড়ে দিবা? কখনো না। তাহলে ভাই তোমার কত 10, 15, 20 হাজার টাকা কোম্পানি কেন মাইর দিবে? কোম্পানি তো এখানে লাখ টাকার বিজনেস। তো কোম্পানি তো এখানে হারা যাওয়ার কোনো চান্স নাই, তোমার টাকাও কি মাইর যাওয়ার কোনো চান্স নেই। ও হ্যাঁ, তা তো ভালো। তখন এরপর বলে হ্যাঁ ভালোই বলছো, তবে আমি তো আসলে ঢাকায় থাকি না, আমিও দূরে থাকি, আমি আসলে কেমনে করবো? তাকে বলেন যে ভাই দূরে থাকেন ঢাকায় থাকেন দরকার না, আপনি যেখানে থাকেন অনলাইনের মাধ্যমে আপনি করবেন, আপনি কাজ তো করবেন অনলাইনে। সো আপনি দূরে থাকেন আর যেখানে থাকেন, আপনার কি ইন্টারনেট কানেকশন আছে? একটা স্মার্টফোন অথবা ল্যাপটপ আছে? হ্যাঁ আছে। তাহলে আপনি শুরু করেন। ভাই আমার তো ল্যাপটপ নাই। ও তাহলে আমি কেমনে শুরু করবো? আচ্ছা আমি আগে ল্যাপটপ কিনে লই তারপর শুরু করি, অনেকে বলবে। তখন তাকে আপনি বলেন যে ভাই বঙ্গবন্ধু যখন দেশের জন্য ডাক দিয়েছিল উনি কি বলেছে যে যা আহ, বলেছে যে অস্ত্র নিয়ে মাঠে নামতে বলছে, যা যা কিছু আছে তাই নিয়ে বসে থাক। বলে নাই যে অস্ত্র ছাড়া মাঠে নামা যাইবো না, প্রস্তুত থাকতে অস্ত্রই লাগবে না। ভাই আপনি শুরু করতে গেলে যে আপনার সব একসাথে লাগবে এটা এমন না। আপনার যদি এখন ল্যাপটপ না থাকে, আপনি এক কাজ করেন, আপনাকে স্টার্ট করেন মোবাইল ফোন দিয়ে স্টার্ট করেন। মোবাইল দিয়ে মোটামুটি আপনি 50 থেকে 60% কাজ মোটামুটি করতে পারবেন, তবে আপনার ল্যাপটপ হলে সব কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার বর্তমান মোবাইলটাও কিন্তু একটা পার্সোনাল পিসি। ল্যাপটপে যাই করতে পারবেন মোবাইলে তাই পারবেন, তবে ল্যাপটপের মোবাইলের পিছনে আলাদা, এই জন্য খুঁজতে একটু লেট হতে পারে। ধরেন আপনি যে কাজটা ল্যাপটপে 20 মিনিট করবেন মোবাইলে করলে 30 মিনিট লাগবে, এই আর কি। তবে এখন না থাকলে নাইমা উঠে কানাও ভালো, আপনি ইনশাল্লাহ শুরু করেন। এইভাবে করে আমরা তাদেরকে বলে দিতে হবে। ক্লিয়ার? এই উত্তরটা আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, ফ্রিল্যান্সিং নাকি হারাম, এই কথা বলতে পারে। ভাই ফ্রিল্যান্সিং হারাম এটা কেমনে হবে তাকে বলেন, কেন এখানে হারাম হবে? হারাম কাকে বলা জানেন? হারাম হচ্ছে সেখানে যেখানে আপনি টাকা দিয়েছেন, আপনাকে বলছে প্রতি মাসে এই টাকার বিনিময়ে আপনাকে 2,000 করে টাকা দেওয়া হবে, 1,000 টাকা করে দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে। এখানে কি এরকম কোনো সুযোগ আছে? নাই ভাই। আপনি কাজ শিখবেন, কাজ করবেন, কাজের বিনিময়ে আপনি ইনকাম নেবেন। তো এখানের মধ্যে তো হারাম হওয়ার কোনো কারণ নেই। অনেকে বলতে পারে অ্যাফিলিয়েট কি হারাম কিনা, বা অ্যাফিলিয়েট তো হারাম না। আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। আপনি এখান থেকে যত সেলস করবেন তার উপরে তো আপনি কমিশন দিবেন, টাকা সেল না করলে তো দিবে না। কাস্টমারও এটাই বলেন যে ফ্রিল্যান্সিং এ আপনি যখন আপনি কি করবেন দেখেন, আপনি একজনকে একটা ডিজাইন করে দিবেন, আপনার পরিশ্রম গেছে না, তার বিনিময়ে আপনি ইনকাম বললেন। যারা টিচার, টিচাররা প্রাইভেট পড়া ইনকাম নেয় না, কারণ সে তার মেধা শ্রমের মাধ্যমে মেধা সেল করে ইনকাম করে। তো আপনার ফ্রিল্যান্সিংটা হচ্ছে এরকমই ভাই, এটা হালাল। আপনি মেধা সেল করবেন, আপনি ডিজাইনের কাজ জানেন, আপনি বুস্টিং এর কাজ জানেন, আপনি পেজের কাজ জানেন, আপনি একটা কাজ করে দিয়ে তো ইনকাম করতেছেন, ঠিক না? তো এটার বিনিময়ে তো আপনি ইনকাম করবেন। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠান কি সরকার অনুমোদিত? অবশ্যই, কি বলেন ভাই? ঢাকা শহর গুলিস্তানে বা অন্য কোথাও একটা ফুটপাতের দোকান দিলেও পুলিশে এসে দেখা যাচ্ছে ফিটাফিটি দিয়ে বাইর করে ফেলে। সেখানে ক্লাসরুম বাংলাদেশ 5,000 4,500 স্কোয়ার ফিটের একটা অফিস, ঢাকা মেরুল বাড্ডাতে এক পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আরেক পাশে ব্র্যাক ইউনিভার্সিটি, এই ধরনের জায়গার মধ্যে কোনো প্রতিষ্ঠান সরকার অনুমোদন ছাড়া ভাই থাকতে পারবে? অবশ্যই পারবে না। সো অবশ্যই কি সরকার অনুমোদিত। আচ্ছা, আপনাদের পরিস্থিতি অনেক বেশি মনে হইতেছে। ও আচ্ছা, পরিস্থিতি বেশি মনে হইতেছে ভাই। আসলে আপনার কাছে পশ্চিম মনে হইতে পারে অনেক বেশি, আসলে বেশি না। আপনি আরো 2-4-5টা প্রতিষ্ঠান ঘুরে দেখেন, আমরা যে সাপোর্ট যে সার্ভিসটা দিচ্ছি ওরা এটা দিচ্ছেন। ভাই আমরা যদি চাইলে তো আপনাকে একটা রেকর্ড ভিডিও দিয়ে দিতে পারি যে আপনার ক্লাস করেন। ভাই আপনি যা কিছু করতেছেন, আপনি যে পড়ালেখা করতেছেন, সবকিছু কি ভাই অনলাইনে আছে না? আছে, বইয়ের পড়ালেখা। তারপর আপনি কোচিং করেন কেন? প্রাতিষ্ঠানিক ভাবে আপনি পড়ালেখা করে পরীক্ষা দেন কেন? কারণ আপনার সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি প্রাতিষ্ঠানিক ভাবে শিখলে অনেক কিছু পাওয়া যায়। তো ভাই আমরা তো চাইলে কোর্স আপনাকে ফ্রিতে দিয়ে দিতে পারতাম রেকর্ড দিয়ে, কিন্তু আমরা তো এটা দিচ্ছি না। আমাদের লাইভ ক্লাস হবে, রেকর্ড হবে, বুঝতে সমস্যা হলে সাপোর্ট দিবে, কাজ করতে গেলে ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে যদি কোনো সমস্যা হয় সেটাও সাপোর্ট দিবে। আপনার ইংলিশে দুর্বল সেক্ষেত্রে সাপোর্ট দিবে। কোর্স শেষ হওয়ার পরে আপনাকে আরো যে আপডেট গুলো আসবে ওই আপডেট গুলো আমরা কি করবো আপনাকে দিব। তাহলে ভাই এবার বলেন কোর্স ফি কি আসলে অনেক বেশি না? আমরা আরো বেশি কোর্স ফি দিতে পারতাম, বরং এখন আমরা এটা কম নিচ্ছি, এখন স্কলারশিপ দিচ্ছে। কিসের জন্য? যেন এখানের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা আসলে আগ্রহ আছে প্রেগনেন্সি নিয়ে, খুব ভালো করে শিখতে চায় কিন্তু ওই সুযোগ নেই, এই জন্য তাদেরকে আপনি চমৎকার ভাবে এই সুযোগ সুবিধাগুলো তুলে ধরেন। আসলে কোর্স ফি অনেক বেশি না। ক্লিয়ার? যে আসলে কোর্স ফি কিন্তু অনেক বেশি না। এরপরে যদি বলে যে আমি তো দেখছি অমুক জায়গার মধ্যে 5,000 টাকা শিখে, 4,000 টাকা শিখে, ও আচ্ছা, তাকে আপনি তখন বলেন যে ভাই সিনিয়র লবণ দুইটা জিনিস দেখতে একই কিন্তু দুই জিনিস এক না। সো আমাদের এটার সাথে অন্য কিছু মিলাই না। আমি আপনাকে কনফিডেন্স দিতে পারি টাকা কোনো বিষয় না ভাই। আপনি যদি মনে করেন এখানে টাকাও যায় কিন্তু আপনি ভালো সার্ভিস পান, ভালো টাকা ইনকাম করতে পারেন, সমস্যা তো না। আপনি তো আমাকে আর বেশি টাকা দিবেন না আপনি বেশি ইনকাম করলে। অনেক বলবো আপনাদের যে লাইফ টাইম সাপোর্ট বলতেছেন, আপনাদের কোম্পানি কতদিন টিকবে? বলতে পারে যে
আপনাদের কোম্পানি কয়জন টিকবে? মানুষের জীবনের গ্যারান্টি নেই। আপনি আসছেন বা লাইফ টাইম সাপোর্ট দিতেন, তো বা কোম্পানি কতদিন টিকবে? তখন আপনি যখন বলবো যে কোম্পানি কতদিন টিকবে, লাইফ টাইম সাপোর্ট বলতে কি বোঝেন, তখন আপনি বলেন যে ভাই, যেখানে মানুষের জীবনের গ্যারান্টি নেই সেখানে আমি কেমনে কোম্পানি গ্যারান্টি দিব? তবে হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে যারা ম্যানেজমেন্টে আছে সবাই কিন্তু খুবই দক্ষ, এবং সবার মধ্যে আলাদা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। একটা প্রতিষ্ঠান কখন হারায় যায়, যখন প্রতিষ্ঠানটা লসে থাকে, বা আমাদের প্রতিষ্ঠানের লস নেই, ভালো ইনকামে আছে। এবং একটা প্রতিষ্ঠান তখন হারায় যায় যখন যারা ম্যানেজমেন্টে আছে তাদের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে। ভাই আমাদের সবাই হচ্ছে পার্টনার, 7-8 বছর যাবত একসাথে কাজ করছে, তো এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমাদের কোম্পানি হারায় যাওয়ার কোনো কারণ নেই। সো আমরা ইনশাল্লাহ যতদিন আছি লাইফটা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ। এইভাবে করে তাকে আপনি বলেন। এত প্রতিষ্ঠান থাকতে আপনাদের এখানে কেন করবো, অনেকে প্রশ্ন করবে যে ভাই আসলে এত প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে এই জন্যই করবেন কারণ আমরা একটু ইউনিক, আমরা সবসময় কাস্টমারদের কথা চিন্তা করি। আপনি দেখেন, আপনি অন্য কোথাও কোর্স করেন বা ইন্টার কোর্স পাস করছেন, এসএসসি পাস করছেন, কোর্স পড়ালেখার পরে চলে আসছেন, বলেন তো তারা কি আর খোঁজ খবর নিচ্ছে যে তুমি ভালো ভার্সিটির সুযোগ পাইছো, তুমি কোনো চাকরি পাইছো, বা তুমি এখন কি করতেছো, খোঁজ খবর নেয় ভার্সিটি কলেজ থেকে? নেন। কিন্তু ক্লাসরুম বাংলাদেশের সাথে আপনি কোর্স শেষ হওয়ার পরে বরং আপনার আরো সুযোগ সুবিধা, যে আপনাকে সিনিয়র নক দিবে, কল দিবে, আমাদের এখানের মধ্যে যারা আছে তাদেরকে স্কিল ডেভেলপ করে মার্কেটিং এর সুযোগ দিচ্ছে, বা তাদেরকে তখন আরো বিভিন্ন লাইভ প্রজেক্ট নিয়ে আসছে ইনকাম করার জন্য, যেটা অন্য কেউ দিচ্ছে না। এই জন্য ক্লাসরুম আমার সাথে পোস্টটা করবেন, কথা বলছেন কিনা? এইভাবে করে তাকে আমরা বলতে পারি নতুন বেস কবে আর ক্লাস কি কি বার, অনেক সময় এটা বলার পর আমরা তখন বলি আচ্ছা ঠিক আছে এবার। তো আমরা এখানে কিছু বিষয় আমি আপনাকে জানাই, এই উত্তরগুলো যেমন বলে ফিনান্সিং হালাল না হারাম, এখন আপনি যদি তাকে বলেন আচ্ছা ঠিক আছে আমি আমার স্যার সাথে কথা বলে জিগাই দেখি, তাহলে কিন্তু কি, ওই কি কাজ করে ওই নিজে জানে না হালাল না। সে আপনাকে প্রশ্ন করছে এত কোর্স থেকে এই জিনিসটা আপনি বেস্ট কেন, আপনি বলতে চাচ্ছেন আমি স্যার সাথে কথা বলে জানে, তাহলে সে আপনার কাছে কখনোই এডমিশন নিবে না। বাট আপনি যদি এই উত্তরগুলো দিয়ে দিতে পারেন ছোটখাটো উত্তর, তাইলে কিন্তু সে বলবে যে না এখানে আনায়া সাদেক অনেক কিছু জানে, এখানে শুক্লা হালদার অনেক কিছু জানে, মরিয়ম অনেক কিছু জানে, সায়েম জানে। বাট আপনি যদি উত্তরটা না দেন তখন বলবে বুঝবে যে আপনি এগুলো জানেন না, এই জন্য উত্তরগুলো আপনাকে দিতে হবে। আপনাকে যদি বলা হয় যে নতুন বেস কবে, এখন আপনি বলতে চাচ্ছেন আমি স্যার সাথে কথা বললেনি, তাহলে কিন্তু হবে না। এখন কথা হচ্ছে আপনিও জানেন হ্যাঁ নতুন বেস আসে নাই, কিন্তু তখন আপনি বলেন যে আসলে খুব শীঘ্রই আগামী সপ্তাহের মধ্যে আমাদের নতুন বেস, এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে আমাদের নতুন বেস ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। আর আমাদের সপ্তাহ আমাদের ক্লাসগুলো সপ্তাহে সাধারণত 3 দিন হয়, হয়তো শনি সম্বুধ নয়তো রবি মঙ্গল বৃহস্পতি। আপনি সেটা বেশি কনফার্ম করেন, ওটা নিয়ে চিন্তা করেন না, নতুন বেসের লিঙ্ক আসলে আমি আপনাকে দিব। আমাদের আপনার ক্লাসটা কখন দরকার, তো আপনি কি করেন, তো আমি স্টুডেন্ট, ও আচ্ছা তাহলে আপনার জন্য সন্ধ্যার পরে ভালো হবে। আপনি কি করেন, চাকরিজীবী, ও আচ্ছা আপনার জন্য সন্ধ্যার পরে ভালো হবে। টেকনিক্যালি সবাই সন্ধ্যার পরে বলুন, কারণ আসলে আমাদের ক্লাসগুলো হয় সন্ধ্যার পরে। ঠিক আছে, সুন্দরভাবে তাদেরকে আমরা উত্তরটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, বাবা মা রাজি হচ্ছে না, বিলিভ করে না, ওই ওই সময় বলছিলাম বাবা মা কেন রাজি হবে না, তারা বিশ্বাস করে না, হয়তোবা তারা বুঝতেছে যে না আমার এই ছেলেটা মনে হয় ভালো করবে না, অথবা মেয়েটা ভালো করবে না, ওর কনফিডেন্স দুর্বল পাইতেছে, অথবা জানে সে আসলে ভালো ছেলে মেয়ে না, সে টাকা পয়সা নিয়ে নিয়ে নষ্ট করে ফেলে। তখন আপনি বলেন আচ্ছা ঠিক আছে, আপনি পর্যন্ত আপনার গাড়ির সাথে আমার স্যারের সাথে কথা বলে দেন বা আমাদের সাথে কথা বলেন। এভাবে করে আমরা চাইবো কি করতে, কানেক্ট যেন হয়ে যেতে পারে। ওকে। এরপরে আরো অনেক ধরনের কথা বলতে পারে, যেমন বলতে পারে আমার বন্ধু বলছে আমি পারবো না, আমার দ্বারা হবে না রে, আমি এগুলা করবো না। ভাই অনেক সময় আমাদের বন্ধু বান্ধব আমাদেরকে বলছে না এগুলো করিস না, এগুলো করে কি হবে? তো ভাই আমার লাইফ, আমার ক্যারিয়ার, আমার সিদ্ধান্ত যদি অন্য কেউ নেয় তাহলে আমার জীবনের ভ্যালু, মানে বিষয়টা বুঝেন। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার লাইফের সিদ্ধান্তটা কি করতে হবে, আমাকেই নিতে হবে। ওকে। আচ্ছা একটু, একটা মিনিট। আচ্ছা, দুঃখিত একটা ইমার্জেন্সি কল আসছিল। তো যে কথা বলছিলাম, তাহলে ভাই আমার লাইফ আমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তাকে বলো ভাই তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। দেখো, হ্যাঁ মানুষ পারে না এমন কোনো কাজ নেই, এখন আমরা কথাও বলতে পারতাম না, এক সময় তো আমরা সরাসরি ককেও পারতাম না, তার মানে এখন আমরা সব পারি পারি না। একটা সময় মনে হয়েছে এসএসসি ক্লাস 10 উঠলে অনেক কঠিন পড়ালেখা, ইন্টারভিউ অনেক পড়ালেখা, সব সমস্যাটা সব চেঞ্জ হয়ে গেছে না। তুমি এখানে কঠিন হওয়ার কোনো চান্স নেই, অবশ্যই পারবা। দেখো, তুমি কিন্তু এখানের মধ্যে এমন না যে তুমি ফেসবুক চালাইতে জানো না, ইউটিউব জানাইতে জানো না, তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো না বা গুগল ইউজ করতে পারো না, তুমি কিন্তু এগুলো জানো, আমরা কিন্তু এগুলো জানি। শুধু এখন এটা ভিতরে কাজগুলো কিভাবে করতে হয় সফটওয়্যার বা অ্যাপস এর মাধ্যমে, এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। তার মানে অবশ্যই তুমি পারবা। আচ্ছা আপনারা কি কাজ দিবেন আমাকে? তাকে আপনি বলেন ভাই আসলে আমরা আপনাকে কাজ দিব কি না এই কনফিডেন্স দিব না, তবে আমরা, আপনি যদি নিয়মিত ক্লাস করেন শিখেন, আমরা আপনাকে 100% ভালো শিখাতে রাজি আছি। আপনি যদি ভালো কাজ জানেন, হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকম প্রজেক্ট আসে, আপনি চাইলে আমাদের প্রজেক্টে কাজ করতে পারবেন, আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারবেন, আপনি যদি বেস্ট স্টুডেন্ট হন আমাদের এখান থেকে আরো অনেক সুযোগ সুবিধা আছে। তবে আমি আপনার কাজ দিব এটা কনফিডেন্স দিচ্ছি না,
তবে হ্যাঁ, আপনি কাজ পাওয়ার জন্য যা যা করা লাগে আমরা করবো। আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন কিভাবে, কাজগুলো নেয় কিভাবে, করে কিভাবে, কোথায় কাজ করবো, আমরা আপনাকে সব দিই। আবার যদি মনে হয় যে আপনি খুব ভালো স্কিল, তাহলে আমাদের বিভিন্ন প্রজেক্টে কাজ আসে আমাদের এজেন্সি থেকে, তখন আমরা আপনাকে ওই জিনিসগুলো দিতে পারবো, কোনো সমস্যা নেই। ফ্রিল্যান্সিং শিখে কি করবো, চাকরি করাই তো ভালো, অনেকে বলবে ও আচ্ছা ফ্রিল্যান্সিং কি করবো। আসলে ভাই, ফ্রিল্যান্সিং আর চাকরি দুটো জিনিস আপনাকে আগে বুঝতে হবে। ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। এখানে আপনি নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন। এখানে আপনি নিজে নিজের বস, নিজের মন মতো যে সময়টা দিয়ে যেভাবে করতে পারবেন। আজকে আপনার মন চেয়েছে বাসায় চলে আসলেন, মন চেয়েছে আপনি একটু কোথাও ঘুরতে গেলেন, সেখানে তো কাজ করতে পারবেন। চাকরি করে সেটা পারবেন না। তাকে আপনি বলেন যে আমি আমার কথা বলি, আমি অনেক ব্যক্তিকে দেখছি, আমার বন্ধু বান্ধব, আমি যখন আগে আর্মি ক্যারিয়ারে ছিলাম, আপনি অনেকে জানেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যে বিএনসিসি যে শাখা, এই শাখার সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে ক্যাডেট আন্ডার অফিসার। আমি কিন্তু এই পদে ছিলাম। এবং মাস আর্মিতে আমি তখন পরবর্তীতে জয়েন করার সুযোগ হয়েছিল, কিন্তু আমি চলে আসছি, আমার হাঁটুতে একটু প্রবলেম হয়েছে এই জন্য। পরবর্তীতে চিন্তা করলাম যে ওখান থেকে এখন ভালো আছে। আমার বন্ধু বান্ধব যারা এখন সেনাবাহিনীতে আছে, বিমানবাহিনীতে, নৌবাহিনীতে বা পুলিশে আছে, ওরা আমাকে বলে দোস্ত, যে কোনো টাকা ইনকাম করি কোনো লাভ হয়, আর যেই টাকা ইনকাম করি মোটামুটি চলি, কিন্তু তোর মতো কিন্তু লাইফ লিড করতে পারতাছি না, ঘুরতে পারতাছি না। তাহলে দেখেন, অনেকে আছে দেশের বাইরে চলে গেছে, প্রবাসে আছে, প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু মা বাবা অসুস্থ হয়ে গেলে একটু দেখতে পারে না, চাকরি করে মন মতো একটু ঘুরতে পারে না, পরিবারকে নিয়ে যাইতে পারে না। আমাদের এখানে যারা আছে কক্সবাজার ঘুরতেছে, যখন ইচ্ছে তখন যাইতেছে। আমরা বান্দরবান যাইতেছি আগামী সপ্তাহে, ঠিক না? আপনাদের স্টাডি ট্যুরও আপনাদেরকে নিয়ে কিন্তু করতেছি। মন চাইছে বান্দরবান চলে যেতেছি। অনেকে জীবনে বান্দরবান যায় নাই, আমি কক্সবাজার গেছি 23 বার, সেন্ট মার্টিন গেছি 7 থেকে 8 বার, সাজেক গেছি 7 থেকে 8 বার, বান্দরবানও 4-5 বার গেছি, সিলেট তো অসংখ্যবার গেছি, সুনামগঞ্জ, বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে ঘুরিনি। আপনারা আমাকে কমেন্ট করেন আপনাদের দেশের বাড়ি কোথায়, জেলা কোথায়, আমি দেখবো সবচেয়ে। তার মানে এই পরিমাণ ঘুরছি, কিন্তু আমার ওই বন্ধুটা তো এই ঘুরার লাইফটা লিড করতে পারে না। ভাই আপনি 40-50 বছর বয়সে কক্সবাজার যাবেন, চাকরিজীবীরা ফ্যামিলি নিয়ে যান, কিন্তু এখন যাই আপনি সাগর পাড়ে দিয়ে ফিরে নিতে পারবেন, তখন পারবেন না। আমি দেখেছি ভাই, যারা চাকরি করে ছেলে মেয়ে নিয়ে যায় কক্সবাজার বউ বাচ্চাকে নিয়ে, আমি দেখছি সে বউর ব্যাগটা এভাবে ধরে, আর সে কি করে, তাদের জামা কাপড় বা জুতো টুতো নিয়ে দাঁড়িয়ে থাকে, সাগরে নামতে পারে না। ভাই, তার মানে এখন যে মজা তখন এটা পারবে না। তাকে আপনি বলেন যে এখানে যে মজাটা পাবেন চাকরি করে, ওই লাইফ লিড করতে পারবেন। আপনি দেশের বাইরে এখান থেকেও ঘুরতে পারবেন মজার ছলে, আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক সুযোগ সুবিধা আসবে যদি আপনি ভালো করেন। কিন্তু এই সেক্টর থেকে আপনি চাইলে দেশে বাইরে করতে পারবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, চাকরি করলে কিন্তু এই জিনিসগুলো আসে না। যেমন আমরা সাজেক বাংলাদেশের সবচেয়ে উচ্চ উচ্চ পাহাড় একটা আমরা মনে করি, সাজেক চাই 2000 ফিটের মতো, বাট আমরা ইন্ডিয়াতে 12,000 ফিট উপরে সিকিমের পাহাড় থেকে যখন আমরা বরফ ধরছি, বরফ নিয়ে খেলাধুলা করছি, নিচে তাকাইছি স্ট্রং। কিন্তু যখন 40-50 বছর পর সে ইন্ডিয়া যাবে, একজন ব্যক্তি যদি এরকম উপর থেকে নিচে তাকায়, সেটা স্ট্রোক করবে এত নিচে তাকাইলে। সে ওই বয়সে তো ঘুরে মজা হবে না। আর যদি সে ইন্ডিয়া যায়ও 40 বছর 50 বছর, একজন চাকরিজীবী, সে কেন যায়? সে কি ঘুরতে চায় না? তার হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ডাক্তার দেখাইতে যায় ভাই ওই বয়সে। তাকে আপনি বলেন চাকরি করে যেই মজাটা না পাবেন, এখানে আপনি এই জিনিসটা পাবেন, নিজের সময় নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। কয় টাকা ইনকাম করবেন আপনি নিজে করেন। আপনি চাকরিতে অনেক ভালো পরিশ্রম করেন, আপনার স্যালারি কিন্তু চাইলে বাড়াই দিবেন। আপনি এখানে এই সম্মানটা অর্জন করতে পারবেন। আচ্ছা, আমাকে ভর্তি করায় তোর লাভ কি বেটা? তুই আমাকে ভর্তি করা। ও আচ্ছা, আমার লাভটা কি? আসলে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি আমাদের ধর্মে, বা আমি আমার কথা বলতেছি যে আসলে আমাদের ধর্মের কথা আছে, কাউকে আপনি 500-1000 টাকা না দিয়ে তাকে একটা করার ব্যবস্থা করবেন, সে আজীবন যেন করতে পারে। তো আমি চিন্তা করছি, বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, চাকরি পাওয়া অনেক কষ্ট, দেশের মধ্যে বেকার হার বেশি, তুই আমার দোস্ত, আপনি আমার বড় ভাই, বা এই জন্য আমি চিন্তা করছি যে না, আপনি যদি বা তুমি যদি এখানে করো, তাহলে তুমি মোটামুটি একটা স্কিল হইতে পারবে, টিম দাও। তুমি দেখো আমাদের সিনিয়র কতটা ভালো করতেছে, আমাদের প্রতিষ্ঠান যারা আছে তারা কতটা ভালো করতেছে। তাছাড়া আরেকটা জিনিস চিন্তা করছি, যে তুই এখানে থাকলে আমি যদি ভালো শিখতেছি, তুইও শিখবি, দুইজন দুজনকে সাপোর্ট দিব। আমরা হয়তো একটা সময় দুজনে মিলে গরিব শিশুদেরকে হয়তো একটা সময় ফ্রিতে, বা যারা আসলে কষ্টে আছে তাদের কথা ফ্রিতে ফ্রিতে শিখাতে পারবো। অথবা আমরা যদি ভালো একটা ইনকাম করতে পারি, আমরা মানুষকে হেল্প করতে পারবো। অথবা তুই যেটা ভালো পারো আমি হয়তো ওটা নাও পারতে পারি, আমি যেটা ভালো পারি তুই নাও পারতে পারো, তখন কাজ করতে গেলে এক অন্যকে সহযোগিতা করতে পারবো। এই জন্য আমি চিন্তা করছি যে তোরে যেন এখানে ভর্তিটা হস, সেটা বুঝছি কিনা। এবং আমি দেখেছি এখানকার টিচাররা খুব ভালো, খুব ভালো সাপোর্টিভ, আমি দেখেছি তারা খুব সহযোগিতা করে। এই জন্য আমি তোমার এখানে নিয়ে আসছি। আমার ফ্রিল্যান্সিং করে তো লাখ টাকার দরকার নাই রে বেটা, আমি করবো না। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আমি যদি আপনাদেরকে বলি ভাই, আসলে লাখ টাকা আসলে ইনকাম, অনেকে বলে যে এত টাকা দিয়ে কেউ একদম মরে যাবো, ঠিক না? একদম মরে যাবো, হ্যাঁ সত্য কথা। কিন্তু আমরা কি এটা ফিল করছি? বাসা থেকে বের হইলে দেখি কত ব্যক্তি কত কষ্টে, হাত পাতে, চিকিৎসার অভাবে কত ব্যক্তি মারা যায়, কত ঈদ যায়, ঈদের মধ্যে আমরা চাইলেও কিন্তু ভালো জামা কাপড় কিনি না, বা অনেক ব্যক্তি কিনতে পারে না। ভাই আপনার লাখ টাকার দরকার নেই, তা আপনি ইনকাম যদি করেন, আপনি তো চাইলে তো এলাকার মধ্যে হেল্প করতে পারেন, গরিব শিশুদের পাশে থাকতে পারেন। কত বৃদ্ধাশ্রম আছে, এখানে আপনি হেল্প করতে পারেন। আপনার এলাকার মধ্যে রাস্তাঘাট খুবই নোংরা, ময়লা বা ভাঙাচোর, আপনি হেল্প করেন। টাকা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন, কারণ মানুষ সারা জীবন পৃথিবীতে থাকে না।
আজকে বললে কালকে দিয়ে দিন, কিন্তু আপনি যদি কিছু একটা করে যেতে পারেন এলাকার জন্য, অথবা 10 জন ভাই বোনকে যদি আপনার দায়িত্ব নিতে পারেন, আপনি যদি এখান থেকে ভালো ইনকাম করে আরো 10 জনকে শিখাইতে পারেন, তারাও যদি ইনকাম করতে পারে, তারা এবং তাদের পরিবার সারা জীবন আপনার কথা মনে রাখে, ঠিক না? এইভাবে করে তাদেরকে আমরা সুন্দরভাবে কি করতে পারি, বলতে পারি বিষয়টা। মা বাবা বলছে আমাকে কিছু করতে হবে না, টাকার সমস্যা নাই। ভাই, আমার এক বন্ধু আছিল, তাদের টাকার সমস্যা ছিল না, খুব ভালো স্টুডেন্ট ছিল। তাকে আমি বলছিলাম, তখন শুরু করে না, ইন্টার লেভেলে পরে অনার্সে আসার পরে, কিন্তু হঠাৎ করে তার বাবা পৃথিবী থেকে চলে যাওয়ার আগে অসুস্থ হয়ে যায়, লাখ লাখ টাকা চলে যায়। তাদের অনেক সম্পদ, অসুস্থ তো ছিল বাবা, তার বাবার পিছনে চলে যায়, একটা সময় বাবা মারা যায় তার। পরবর্তীতে ছেলেটা চাইলো ফিলিংসে আসতে পারে না, এত ক্রাইসিস, পরবর্তীতে 10-12 হাজার টাকার একটা চাকরি ঢুকে গেছে, পড়ালেখা কন্টিনিউ করেনি, খুব ভালো স্টুডেন্ট। ভাই, আমাদের বাবা মা আমাদের জন্য অনেক কিছু করছে। হ্যাঁ, আমাদের বাবা মার এখন টাকা দরকার নেই, অন্তত আমি নিজে স্কিল হই, নিজে কিছু একটা শিখি, ইনকামে থাকি। বাবা মা যদি আমাকে হেল্প না করে সমস্যা নেই তো, আমি বাবাকে যদি দিই, তার নাও লাগুক, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে। বাবা মা বেঁচে থাকতে বাবা মার জন্য কি কি করলাম ভাই? আজকে বাবা মা আছে, কালকে না থাকলে কি করবো? তাহলে বাবা মা থাকতে তাদের জন্য কিছু একটা করে যাই না রে ভাই। এইটা আমরা অসব ফিল করি না। তাহলে ওই বন্ধুটা যদি তখন সে দায়িত্ব নিয়ে কি করতো, দায়িত্ব নিয়ে যদি সে শিখতো, তাহলে তখন কিন্তু সে পড়ালেখা কন্টিনিউ চালাতে পারতো আমার মতো, এবং সে কন্টিনিউ একটা ভালো জায়গায় থাকে। তো এইটা আছে, আগে ল্যাপটপ কিনে নিই তারপরে করবো, ওই যে একই কথা। ভাই, আপনি আগে শুরু করেন। আপনি অস্ত্র নিয়ে যে মাঠে নামবেন এরপর যুদ্ধ, এটা পরে কি, আগে আপনি শুরু করেন। হ্যাঁ, কারণ আপনি এখন একটা ল্যাপটপ কিনতে আপনার 30, 40, 50 হাজার টাকা যাবে, যদি আপনি রিকন্ডিশনার নেন, বা 30 হাজার টাকা যাবে। কোর্স করতে আরো 20, 21 হাজার বা 10 হাজার টাকা লাগবে, এত টাকা আপনি কই পাবেন? তাতে আপনি একটা কোর্স দিয়ে শুরু করেন, আস্তে আস্তে আপনি 1-2 মাসের মধ্যে ল্যাপটপ ম্যানেজ করে ফেলেন। আমি দ্রুত ভালো করতে চাই ভাই, দ্রুত ভালো করতে গেলে সমস্যা। আপনাকে মাথায় রাখতে হবে, যত দ্রুত চলবেন তত অ্যাক্সিডেন্ট হয়। আপনার বাসা থেকে কক্সবাজারের দূরত্ব 300 কিলোমিটার। আপনি যদি 100 কিলোমিটার ব্যাগে যান, যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট হবেন, আপনি যদি 50 কিলোমিটার ব্যাগে যান, অ্যাক্সিডেন্ট হইলে কি ক্ষতির সম্ভাবনা আরো কম। 10 কিলোমিটার ব্যাগে গেলে ক্ষতির সম্ভাবনা কম। তো ভাই, আপনি দ্রুত ভালো করতে চাইলে এখানে দ্রুত ভালো করা যাবে না, আপনি দ্রুত ভালো করে শিখেন, তাহলে আপনি দ্রুত ভালো করতে পারবেন। ঠিক আছে? তো আল্লাহ ভরসা ভাই, আপনি শুরু করেন, চলো আমি আছি, কোনো টেনশন নাই। হ্যাঁ, এইভাবে করবেন। এরপরও মানুষ আমাদেরকে রিজেকশন করবেই, আমাদের কথায় মূল্য দিবে না, শুরু করতে চাইবে না। কিন্তু এগুলো আমাদেরকে কি করতে হবে ভাই? তুমি 1 মাস পড়া শুরু করো, একবার সমস্যা, তুমি কিছু টাকা দিয়ে সিট কনফার্ম করে রাখো, কিছু দিয়ে সিট কনফার্ম করে রাখো। এরপরেও কি, যেন সে অ্যাডমিশনটা নেয়, এই বিষয়টা আমরা সবাই একটু খেয়াল রাখি। ওকে? তাহলে আমি যে কথা বলছিলাম, আশা করি এই কোশ্চেন গুলো আমরা বুঝতে পেরেছি। তাহলে এই মুহূর্তে আর একটা কোশ্চেন আছে আমাদের লাস্ট, সবই ঠিক আছে, আমি মনে হয় পারবো না, অনেকে বলবে। আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। তাকে বলেন যে দেখো, তুমি পারবে না মনে হচ্ছে, পৃথিবীতে পৃথিবীতে মানুষ সৃষ্টি করছে, সৃষ্টিকর্তা, কারোর সাথে কারো মুখের কোনো মিল নেই, ফেসের কোনো মিল নেই, হাতের কোনো মিল নেই, হাতের কি ফিঙ্গারের কোনো মিল নেই, চোখের ফিঙ্গারের মিল নেই, জিহ্বার ফিঙ্গারের মিল নেই। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা টেকনোলজি আছে ভাই। সৃষ্টিকর্তা তাকে দিয়েছে, তোমাকেও দিয়েছে। সে যদি পারো, তুমিও পারবা। তাহলে তুমি কি ওই কাজটা করে যেতে হবে, পরিশ্রমটা করে যেতে হবে ভাইয়া। চেষ্টা করে যেতে হবে, চেষ্টা না করলে কোনো মিষ্টি আসে না। তাকে বলতে হবে যে 9,999 বার একজন ব্যক্তি সে একটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য পরিশ্রম করছে, হয় নাই, কিন্তু 10,000তম বার যে হয়েছে। তার মানে সে যদি ওই সময় বাল্ব আবিষ্কার না করতো, হয়তো আজকে আমি লাইট নিচে থাকতে পারতাম না। এসব হচ্ছে কিনা? তাকে আমরা চমৎকার ভাবে এটা উত্তর দিব আমরা। তবে সবসময় একটা যে মাথায় রাখবো ভাই, সেলস আজকে হোক আর কালকে হোক, সম্পর্ক ভাই থাকতে হবে আজীবন, কোনোভাবেই তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। ক্লিয়ার? এই জিনিসটা যদি আমরা করতে পারি, সে আজকে আমার সাথে শুরু করতেছে না মানে করতেছে না, শুরু করতেছে, সে আমাকে ফলো করতেছে, আমার ফেসবুক পোস্ট গুলো ফলো করতেছে, আমার কার্যক্রম ফলো করতেছে, আমি কি করি না করি সব ফলো করতেছে। আমরা অনেককে কথা দিছি না যে এখানে শুরু করো, ভালো করবা, ইনশাল্লাহ আমি ভালো করতেছি, করবো। আপনি তাদেরকে দেখা দেওয়ার জন্য হইলো এখানে সফল হইতে হবে আপনাকে। এই জন্য কন্টিনিউ প্রসেসের মধ্যে আমাদেরকে এই ছিল আমাদের কোশ্চেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাকে আপনারা সবাই চ্যাটিং এর মধ্যে লিখে দিন, আমি একটু পরে দিই। সবকিছুর পরেও আমরা নিজেরাও, তাদের কথা তো বললামই, তাদের এই প্রবলেম থাকে, আমরাও অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই। না আসলে আমি হয়তো পারবো না, সবাই তো সবকিছু কি পারে, আমি তো ভালো কথাই জানি না। অনেক বিষয় আমরা অনেক ডিপ্রেশনে পড়ে যাই, মনে হয় আমি পারবো না, এত ব্যক্তির সাথে কথা বললাম, এত কিছু করলাম, এত ব্যক্তিকে গেস্টে ওয়েবিনার আনলাম। ভাই, মাথা রাখবেন, 100 জন ব্যক্তি আসলে 100 জন ব্যক্তি অ্যাডমিশন নিবেন। একটা দোকানের মধ্যে 10 জন কাস্টমার আসলে 10 জন কিনে না, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, টিকে থাকতে হবে শেষ পর্যন্ত। আমাদের এলাকার মধ্যে 5টা মুদি দোকান ছিল, কয়টা মুদি দোকান? 5টা। তো 5টা দোকানের মধ্যে কোনো দোকানে মাসে দেখা গেছে কি 1 লাখ টাকা সেল হইতো, 2 লাখ টাকা সেল হইতো, কোনো জায়গার মধ্যে আর একটু কম হইতো, বেশ হইতো। তো এরকম একটা দোকানদার চিন্তা করছে, 5 নাম্বার দোকানদারে ধরো সেল এখানে কম হইতেছে, আমি ছাইড়া দিই। সে ছাড়ার পরে তার দোকানে যে 60-70 হাজার টাকা সেল হইতো মাসে, এই সেলটা এখন বাকি দোকানে মিলিয়ে হয়।
এরপর 4 নম্বর দোকানদার চিন্তা করছে আমার সেল কম হয়, আমি দোকানটা অফ করে দিই, সেও দোকান বন্ধ করে দিল। এখন দোকান আছে 3টা, এখন ওই কাস্টমার গুলো কিন্তু ওই দোকানে যায়। এখন 2 নম্বর দোকান, 3 নম্বর দোকানদার চিন্তা করছে ধরো সবচেয়ে সেল কম আমার হয়, তাহলে আমি দোকানটা ছেড়ে দিই। আর দোকান আছে কয়টা? 2টা। এবার এই 2 দোকানে সব কাস্টমার। 2 নম্বর দোকানদার চিন্তা করছে ধরো তার থেকে আমার সেল কম, ধরো দোকানে দিব না। সে রাগ জিদ দেখায় সে কি করছে, দোকান অফ করে দিছে। এবার সব কাস্টমার একটা দোকানে চলে যাইতেছে। তার মানে শেষ পর্যন্ত যে ব্যক্তি টিকে থাকে তার কাছে কাস্টমার চায়। এটা বলার কারণ হচ্ছে আমরা যেন হাল না ছেড়ে দিই। আপনার সাথে ওই ব্যক্তি যদি এখন শুরু নাও করে, 6 মাস, 1 বছর, 1 মাস পরে সে অবশ্যই শুরু করবে, কেননা এই কোর্সটা সবার না। কিন্তু তখন যদি আপনি না থাকেন তখন কিন্তু অন্যজনের সাথে শুরু করে দিবে। তাহলে আমাকে কি করতে হবে? শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এই প্রবলেম আসবেই লাইফে, সমস্যা আসবে, অনেক কষ্ট আসবে, যে এখন টাকা ইনস্ট্যান্ট দরকার, এটা সেটা ওইটা না। টাকা ভাই আমাদের এখানে অত ইনস্ট্যান্ট আসতেছে না, বাট এখান থেকে যে টাকাটা আমরা ইনকাম করতে পারবো অন্য কোথা থেকে এটা আসবে। কারণ এখানে শুরুটাই হচ্ছে কষ্ট। এটা বলছি কিনা? পৃথিবীর সকল কাজের শুরুটাই হচ্ছে কষ্ট। আপনি যখন ঘুম থেকে উঠবেন বা যে কোনো একটা ব্যবসা দিবেন, কত সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে কষ্ট। আপনি দেখেন, ঘুম থেকে ওঠানোর সময় অনেক শীত লাগতেছে, কাঁথা কম্বল গায়ে দিয়ে রাখছেন, খুব আরাম। যখন পর্যন্ত কম্বলটা গায়ে থেকে না সরবেন উঠানো হবে না। শীতকালে গোসল করতে গেছেন, গায়ে পানি দিতে মন চায় না, একটু পানি দিলেই তারপরে দিতে মন চায়। তো ঠিক সেম, এখানে সাহস করে শুরুটা করে আমাদের কাজটা করতে হবে। তারপরেও আজকে আমাদের কাছে মনে হইতে পারে সবই ঠিক আছে, তো আমি তো আসলে বেশি শিক্ষিত না, আমি আসলে পারবো না, আমরা নিজেকে মনে করি আমার বয়স কম, হ্যাঁ আমি তো বুড়ো হয়ে গেছি, অনেকে বলে আমি তো আসলে শহরে থাকি না, আমাদের কাছেও মনে হয় আমি তো ভালো কথা বলতে পারি না। আমরা যারা এখানে আছি, হ্যাঁ এখানে চয়ন স্যার ভালো করে, ওনার ভালো কথা বলতে পারে, রুবেল স্যার ভালো করে, উনি ভালো কথা বলতে পারে, ফয়সাল স্যার বা ফাইজুল স্যার এখানে খুব ভালো কথা বলতে পারে, এই জন্য ভালো করতেছে, আসাদ স্যার ভালো করে এই জন্য ভালো করতেছে। হ্যাঁ, এমন না। হ্যাঁ, আমি তো ভালো ইংরেজি জানি না, আমি ইনকাম করতে পারিনি এখন পর্যন্ত, আমি এখানে কেমনে এত ভালো করবো, এটা আমাদের মধ্যে চলে আসে। আমার তো আসলে সময় খুব কম, আমার তো পরিবার চায় না, আমার কোনো পরিচিতি নেই, আমি মানুষের সাথে কেমনে মিশবো, কেমনে কাজ করবো, আমার পড়াশোনা বা চাকরি এর পাশাপাশি আমি এখানে কেমনে করি, এত কিছু চলতেছে একসাথে। সেই, হ্যাঁ কেউ আমার কথার দাম দেয় না ভাই। আপনার কথার দাম মানুষ তখনই দিবে যখন আপনি নিজেকে ওই লেভেলে তৈরি করবেন। যেটা বলছে কিনা, নিজের দাম নিজে বাড়ান, নিজের একটু অফিস অ্যাটেন্ডেন্স বাড়ান, প্রোগ্রামে আসেন সব সময়। আমাদের আরো কিছু কাজ আছে, আমি এগুলো বলবো, এই জিনিসগুলো কন্টিনিউ যদি করতে পারি তাহলে আমাদের দাম বাড়বে। এই যতগুলা বিষয় বলছি এখানে, এই সবগুলো বিষয় কন্টিনিউ থাকবে। ভাই শিক্ষিত নিয়ে টেনশন নেই, পৃথিবীতে কেউ শিক্ষিত ছিল না, আস্তে আস্তে শিক্ষিত হয়েছে। ভাই বয়স কম হয়েছে তো তাতে কি, অন্তত আমার তো ইউটিউব বোঝার বয়স হয়েছে, ঠিক না? তাহলে বুঝার বয়স যেতে হয়েছে অন্তত 16-17 বছর, অন্তত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমি বুড়ো হয়ে গেছি, বয়স কোনো ফ্যাক্ট না। একজন ব্যক্তি চাইলে অনেক কিছু করা যায় আজকে। দেখেন, এই যে ইউএস এর যে ব্যক্তি আসলে প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প, তার বয়স কত? আমাদের দেশের যে এখন সরকার, ওনার বয়স কত? তাহলে বুড়ো নিয়ে টেনশন করতে হবে না, বা ইনকাম করতে পারিনি সমস্যা নেই, কাজ করতে করতে ইনকাম হবে। হ্যাঁ, আমি শহরে থাকি নাকি, আমি অনলাইনে আছি, সবসময় মাথা রাখতে হবে ইয়েস, কথা বলতে পারি না কিছু, আমি শিখবো, আমি পারবো। এই কনফিডেন্সটা যখন নিজের ভিতরে গ্রো করবো আমরা, যে আমার ভাই পরিবার চায় না, আমার কোনো পরিচিতি নেই, ভাই আমারও তো কোনো পরিচিতি ছিল না, পরিচিতি কখনো কারো থাকে না, আস্তে আস্তে হয়। আমি আমার মা বাবাকে তো চিনতাম না, বাবা বলছে তোর মা, মা বল, মা বল, মা বল, মা বলছে এটা তোর বাবা, বাবা বল, বাবা বল, আমি বলতাম বাবা, বাবা, বাবা। বাবা বলতো ও তোমার আঙ্কেল হয়, আঙ্কেল বলো, আঙ্কেল, আঙ্কেল। আঙ্কেল বলতো এ তোমার আন্টি হয়, আন্টি বলো। মা বলতো উনি তোমার চাচা হয়, তোমার ভাই হয়। এইভাবে তো মানুষকে আমরা চিনছি। স্কুল কলেজে গেছি, কারোকে চিনতাম না, এই তোমার একটু কলমটা দেওয়া যাইবো, আপু আমার একটু বাড়ির কাজটা কি কিছু বলবেন, এবার বলতে বলতে তার সাথে পরিচিত হয়ে এরপরে ফ্রেন্ড হয়ে যায়। তার মানে পৃথিবীর সবাই সবার অপরিচিত ভাই, কেউ কারো পরিচিতি না। আস্তে আস্তে পরিচিত হয়ে কিন্তু আমরা কি হয়ে কাজটা করি। তার মানে আমাদেরকে বুঝতে হবে আমারও পরিচিতি ছিল না, আস্তে আস্তে কাজ করতে করতে মানুষের সাথে পরিচিত হয়ে গেছে। আমার কথার মানুষের কেন দাম দিবে? আপনি কার কথা দাম দেন? আপনাকে ধরেন আপনার থেকে যদি কেউ নিচের ব্যক্তি থাকে আপনি তার কথা শুনবেন না? ধরেন একজন ব্যক্তি খুব ভালো ইংলিশ টিচার, একদম নর্মাল একজন ব্যক্তি ইংলিশে কথা বলতে পারবে না, ওই ইংলিশ টিচারকে ওই যে ব্যক্তি ইংলিশে কথা বলতে পারবে না তার কাছে যাবে ইংলিশ শিখতে না? তার মানে বুঝতে হবে আমাদেরকে, যে খুব ভালো পারে মানুষ তার সাথে চলে বা তার সাথে কি করে থাকে। তাহলে এই বিষয়টা আমরা বুঝছি। হ্যাঁ, তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের কথার দাম তখনই দিব যখন আমরা তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তো এরপরে বলে সবই ঠিক আছে, আমার তো কপাল খারাপ, আমার তো ভাগ্য খারাপ, এই কথা কিন্তু অনেকে বলে। তো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে কপাল ভাগ্য এগুলা আসলে খারাপের কিছু না, এগুলো সব কার কাছে? এই কপাল ভাগ্য, এটা নির্ধারণ আসলে আমার নিজের কাছে। আমি যদি ভালো পরিশ্রম করতে পারি, কাজ করতে পারি, আমার কপাল ভাগ্য অবশ্যই ঠিক আছে। একটা কথা আছে, যদি সত্যি কিছু করতে চান তাহলে পথ পাবেন, আর যদি না করতে চান তাহলে অজুহাত পাবেন। জিম রন মার্কে একটু দেখতে এই কথা বলছে, যদি সত্যি কিছু করতে চান তাহলে পথ পাবেন, আর যদি না চান তাহলে অজুহাত পাবেন। চমৎকার একটা কথা।
আমরা যদি কোনো একটা, যদি মনে করি যে ইয়াস আমি পারবো, আমার দ্বারা হবে, আপনি একবার এই কথা বলেন, যদি আমি এটা করব, আমি এটা করতে চাই, ব্রেনে বলবে হ্যাঁ তুমি এটা পারবা, বা তুমি ভালো কথা বলতে পারো, তুমি মানুষের সাথে ভালো মিশতে পারো, তুমি যেটা একবার মুখ দিয়ে বলো সেটা করতে তোমার মানে মন চায়, ব্রেনে আপনাকে সিগন্যাল দিবে তুই এটা পারবি, আল্লাহ ভরসা কর, আমি আছি, তুই এটা পারবি, তোর দ্বারা হবে, তোর চিন্তা শক্তি ভালো, তুই মানুষকে নিয়ে খুব ভালো চিন্তা করো, তোর মন মানসিকতা ভালো, তুই রাগ কম তোর ভিতরে, তোর ভিতরে জেদ কম, তুই মানুষের সাথে মিশতে পারো, তুই সেক্টর ভালো করবি। কিন্তু একবার যদি বলি আমি হয়তো পারবো না, তখন এই অজুহাত শুরু হবে, হ্যাঁ আমি তো সময় পাই না পড়ালেখার জন্য, হ্যাঁ আমি তো পারবো না, আমার তো ভার্সিটি চলে, আমার এখন চাকরির ডিউটি অনেক বেশি, আমার এখন অনেক প্যারা হয়ে যায়, আমি ভালো কথাই কইতে পারি না, আমি মার সাথে মিশতেই পারি না, চলতেই পারি না, এই জন্য আমি পারবো না। দেখেন, একবার এই কথা বললেই কিন্তু অজুহাত চলে আসবে। কথাগুলো কিন্তু সত্য, অজুহাত জিনিসটা কিন্তু সত্য কথা, কিন্তু অজুহাত, ধরেন একটু চিন্তা করেন, কালকে আমার এক্সাম, কালকে আমার ফাইনাল এক্সাম, আমি কি আমার জ্বর, আমার সর্দি, মন খারাপ এই জন্য কি আমি দেখা গেছে কি করব, আমার মন খারাপ এই জন্য কি আমি এক্সাম মিস দিব? দিব না। যত জ্বরে হোক, ঝাপটায় হোক, বৃষ্টি হোক, ছাতা নিয়ে হইলে আমি যাব, কারণ এটা আমার দিতে হবে। তো এখানে এই জিনিসটা মাথায় রাখবো আমরা। ওকে, তাহলে এইটা মাথায় রাখতে হবে। যে কেউ যদি কনফার্ম করার জন্য, করার পর টাকা না দেয় তাহলে কি হবে, মানে 500 টাকা দিল, পরে ভালোভাবে আর দিল না, গেছে, শুরু করবে না, আমি কি করবো তখন? দেখেন, কেউ যদি 500 টাকা দিয়ে না করে, অফিস থেকে তাকে কল দিবে, তাকে ক্লিয়ার করবে। আর একটা যে মাথায় রাখবেন, যে ব্যক্তি 500 টাকা দিবে সে বাকিটাও দিবে, তাকে আপনি বলবেন সরাসরি আপনার সিনিয়র সাথে কথা বলতে, অফিসের কথা বলতে, সিনিয়র চেষ্টা করবো সর্বোচ্চ। এরপরে একবার না হইলে সেক্ষেত্রে সে একটা অ্যাপ্লাই করে সে টাকা নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমাদের এখানে এই সুযোগটা আছে। কিন্তু দেখা গেছে আমাদের এটা আমাদের হাতে নাই, আমাদের সম্পূর্ণ সিনিয়রের সাথে আমরা ছেড়ে দিব, সিনিয়রের বিষয়টা করবে। ঠিক আছে, আমরা এগুলো কিছু করবো না, কারণ এখানে অনেকগুলো প্রসেস থাকে। আর সে টাকা নেওয়ার তো চান্স নেই, তাকে তো আমরা দেখাবো এই যে আপনার সাইডের মধ্যে ভাই টাকা তো দেখা যায়, আপনার টাকা দিলে তো আপনি করতে। ওকে, একবারে যদি সে না পারে ভাই, তাহলে কিছু করার নাই, আপনি এক কাজ করেন, আপনি সেম আপনার কোনো ভাই বা বন্ধু থাকলে আপনি তাকে এখানে অ্যাডমিশন নিয়ে দেন, এইটা অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন, সমস্যা নেই। তাহলে যেটা বলছিলাম, যদি সত্যি কিছু করতে চান তাহলে পথ পাবেন, আর যদি না চাই আমরা, অজুহাত। এই জিনিসটাই এখন আমরা দেখবো, আমাদের অজুহাতের কোনো শেষ নেই, আমরা কেন ব্যর্থ হই, আজকে এই জিনিসটা আমরা জানবো। তাহলে আজকে যে জিনিসগুলো আমি বলবো ব্যর্থ হওয়ার কারণগুলা, তার মানে যদি ব্যর্থ হওয়ার কারণগুলো যদি আমরা জেনে যাই, তাহলে সফল কেমনে হবো এটা আমরা বুঝে যাবো। তো আসেন, ব্যর্থ হওয়ার কারণটা কি? প্রথমত আমরা ব্যর্থ হওয়ার একটাই কারণ, প্রথম কারণটা হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা। আমরা কোনো কিছুতে আসলে নেগেটিভ চিন্তা করি, আমি মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হয় হবে না, হ্যাঁ আমরা আসলে কি এখানে পারবো, আসলে এত সময় আমি কেমনে দিব, এত সুন্দর করে আমি কেমনে গুছিয়ে কথা বলবো, এত হাজার হাজার মানুষ আমি কোথায় পাবো, এত ব্যক্তির কাছে আমি কেমনে চলবো ভাই, পৃথিবীতে এইটা নিয়ে আমাদের কখন চিন্তা করবেন? দেখেন, এসএসসি প্রতি বছরে কত লাখ লাখ ব্যক্তি বের হয়, নতুন পরবর্তী বছর আবার এসএসসি স্টুডেন্ট বের হয়, ফ্রিল্যান্সিং নিয়ে এত স্টুডেন্ট কই পাবো, এত অ্যাডমিশন পাই, এটা চিন্তা করেন, আমরা তো সারা জীবন তার এই কোর্স সেল করবো না। আমরা এখন ছোট ছোট প্রোডাক্ট সেল করতেছি কিসের জন্য? আমাদের কথার স্কিল বাড়াচ্ছি, কথা গুছিয়ে বলতেছি প্রোডাক্ট সম্পর্কে। একটা সময় গিয়ে আমরা হয়তো বা সফটওয়্যার, আমরা এই যে আস্তে আস্তে দেখা যাচ্ছে ওয়েবসাইট, আমরা হয়তো বা একটা সময় গিয়ে আরো বড় বড় জিনিসও সেল করতে পারবো। আপনি মাথা রাখবেন, ছোট ছোট সেলসম্যান, একটা কথা আছে না যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর তল, ছোট ছোট কাজগুলো থেকে আমরা বড় কাজ যাবো। এমন এমন সেলস আছে, এখন হয়তো একটা সেলস করলে আপনি 1000 পাচ্ছেন, 1500 পাচ্ছেন, 2000 পাচ্ছেন। এমন এমন সেলস আছে আপনি একটা সেলস করলে 1 বছর বয়ে খাবেন। ধরেন বিমান, একটা বিমানের দাম মনে করেন 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 1000 কোটি, একটা বিক্রি করলে কোম্পানি কি পরিমাণ লাভ? তাহলে ওই লেভেলের সেলসম্যান হইতে গেলেও তো আমাদেরকে তৈরি হইতে হবে, হবে না? আপনি মনে করেন একটা জাহাজ বিক্রি করলে কি করুন ইনকাম, একটা মাইক্রো বিক্রি করলে কি করুন ইনকাম, তার মানে একটা ল্যান্ড বা একটা জায়গা বিক্রি করলে কি করুন ইনকাম। ওই লেভেলের মার্কেটার হওয়ার জন্য আমরা কি নিজেকে তৈরি করছি কি? ডাক্তার কাছে গেলে আমরা যখন যাই, যত বড় টিচার হোক, যত জ্ঞানী গুণী হোক, ডাক্তার কাছে গেলে চুপ হয়ে যায়, কারণ ডাক্তার এখানে সব। আপনি এখানে ফ্রিল্যান্সিং সেক্টরে যেহেতু আছেন, আপনি এটা মাথায় রাখেন যে আপনার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আমার এখানে বেস্টটা দিব, সে তার জায়গায় বেস্ট হইতে পারে, আমি আমার জায়গায় বেস্ট হবো। নেগেটিভ চিন্তা ভাবনা আমাদেরকে দূর করতে হবে। সব জানতাম মনে হয়, আমি তো এটা জানি ওটা জানি, আরে আজকে ট্রেনিং এসব নিয়ে কত করছি, আমি কত জানি এগুলা, আরে দূর এই সিনিয়র স্যারের কথা বলছে, আমাকে মোটিভেট করতেছে, এগুলা কান দিলে কখনো সফল হওয়া যাবে না, ব্যর্থ হইতে হবে। ট্রেনিং, না আমি তো সব জানি, ধরেন একটা গ্লাসের মধ্যে পানি ভরা, আমি যতই পানি দিব এই গ্লাসের পানি কি থাকবে? থাকবে না, পড়ে যাবে, কারণ ভরা গ্লাসে পানি দিলে টিকে না। তো ঠিক সেম, মাথায় যদি মনে করি আমি অনেক কিছু জানি, অনেক কিছু পারি, নতুন অনেক কিছুই আসবে আমার ব্রেনে, কিন্তু ঢুকবে না। তাহলে ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে সব জানতাম মনে হবে, আমি এটা জানি সেটা জানি। মাথা রাখবে সিনিয়র কাছে যাবেন, আমি কিছুই জানি না বস, আমাকে বলেন কি করতে হইব, আমি কিছুই পারি না, কিছুই জানি না। সিনিয়র তখন আমাকে বলবে। ধৈর্য না থাকা, কিছু একটা কইলে ধৈর্য নাই, একটু অপেক্ষা করতে হবে। আমরা সব বলি আল্লাহ, আল্লাহ আমাকে ধৈর্য দেন, ধৈর্যটা এখনই দেন, মানে ধৈর্য চাই, ধৈর্যটা এখনই চাই,
ধৈর্যতে ধরার জন্য একটা সময় এটা আমরা দেই না। ভাই এখানে আসলে যে ভালো করবেন বিষয়টা এমন, আপনি 2 জন 4 জন 5 জন 10 জনকে বলেন না করে দেন, সমস্যা নেই, 100 জনকে বলেন না করে দেন, কিন্তু কাজটাকে ভালোবাসে কন্টিনিউ করেন। বিশ্বাস করেন, কাজটা যখন হওয়া শুরু হবে, আপনি চিন্তা করতে পারবেন কি পরিমাণ রেজাল্ট আসবে। এই জন্য আমাদেরকে ধৈর্য নিয়ে থাকতে হবে, দৃঢ় সিদ্ধান্ত না থাকা, সিদ্ধান্তে অটুট না থাকা। কিছু হইলে আমাদের যে সিদ্ধান্ত নিয়েছি কদিন পরে মনে হয় ঠিক আছে আমি মনে হয় এখানে পারবো না, অন্য সেক্টরে গেলে ভালো হইতো। আমি হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছি, একটা ফুচকার দোকান দেখতেছি, ইস ফুচকার দোকান দেখতে ভালো ইনকাম হইতো। সামনে যাইতেছি কসমেটিকের দোকান, ও রে এই এলাকার কসমেটিক ভালো চলে, কসমেটিক দোকান থেকে ভালো ইনকাম হইতো। কোথাও গেছি, দেখলাম যে ওখানে আম টাম বিক্রি করে বা ফল টল বিক্রি করে বাইরে, ইস যদি ফল বিক্রি করতে পারতাম। এক জায়গায় গেছি যে ব্যাংকারের মানে ব্যাংকিং কাজ করে বা বিকাশ নগদের কাজ করে, তখন আবার ওটার কথা চিন্তা করি, আমি যদি বিকাশ নগদের এই কাজটা করতে পারতাম, আমি যদি ওইটা করতে পারতাম। মানে আমাদের সিদ্ধান্ত না নিজের প্রতি যে আমার ধৈর্য নিয়ে আমি এখানে টিকে থাকবো, এই সিদ্ধান্ত আমরা বারবার নড়চড় করি, যার জন্য এখানে ভালো করা যায় না। এই জন্য সিদ্ধান্ত না থাকার কারণে আমরা ব্যর্থ হই। তার মানে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে টিকে থাকতে হবে যে যাই হোক আমি এখানে আছি, এখানে আমি করবো, এখানে আমি সফল হব, এখান থেকে আমি কাজ করব। সিনিয়র পরামর্শ না মানা, সিনিয়র একটা কথা বললে হ্যাঁ ঠিক আছে শুনছি, এরপর আর কাছে মনোযোগ দিই না। সিনিয়র বলছে যে প্রতিদিন এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, হ্যাঁ ঠিক আছে, শুধু শুনেই যাই কিন্তু আমলে নেই না, তাহলে কিন্তু এখানে ব্যর্থ হওয়ার চান্স বেশি। সিনিয়র যখন যে কথা বলবে এটা শুনতে হবে, মাথা রাখতে হবে। যখন নামাজ পড়তে যান ইমামে যা বলে তাই শুনতে হয়, কারণ এই জন্যই শুনতে হয়, ইমাম ওই বিষয়ে সে এক্সপার্ট। তার মানে ইমাম যেহেতু এখানে এক্সপার্ট, সেই জন্য নামাজ পড়াচ্ছে, তার কথা যেরকম আমরা শুনতেছি ঠিক সেম সিনিয়রকে এখানে সে মেন্টরকে সেখানে ইমামের মতো দাঁড়াইতে হবে, সে যা বলে তাই রাইট, তাই করতে হবে। ইমাম যদি মনে করেন 2 রাকাত নামাজ পড়ার পরে বসে, আমরা যেরকম বসি, উনি কোনো কারণে 1 রাকাতে পরে উঠে গেছে, বসে গেছে, আপনি কোন লোকমা দিলে হবে না, লোকমান লোক আলাদা আছে, ভুল ধরার লোক আলাদা আছে। আপনার সিনিয়র যখন যা বলে পরামর্শটা শুধু মানেন, ভুল খোঁজার সময় থাকবে না, কাজের প্রতি ফোকাস না করা। আমরা একটা কাজ করি, এটা কাজ করি, সেটা কাজ করি, একসাথে 10টা কাজ করি, যার জন্য আমাদের ফোকাস ঠিক থাকে না, এই জন্য আমরা ভালো করি না। আমাদেরকে কাজের প্রতি ফোকাসটা ঠিক রাখতে হবে। ফোকাসটা হচ্ছে কিরকম, যদি আমি আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। ফোকাসটা হচ্ছে এরকম, আপনারা গ্রামের মধ্যে চাপ কল দেখছেন না? চাপ কলে যখন চাপ দেওয়া হয়, পানি পড়ে পাত্রের মধ্যে, পানি চারদিকে ছিটাইয়ে পড়ে, ছিটাইয়ে পড়ে না? তার দিকে কিন্তু ছিটাইয়ে পড়ে। তো পানি যখন চারদিকে ছিটিয়ে পড়ে, একটা জিনিস খেয়াল করছেন কিনা, লাস্টে একটা ফোঁটা নিয়ে এক জায়গার মধ্যে টুপ 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 করে পড়ে, দেখছেন না? চাপ কলের মধ্যে লাস্টে এক ফোঁটা নিচে পড়ে, খেয়াল করছেন কিনা চারদিকে কোনো গর্ত থাকে না, কিন্তু যেখানে লাস্টে এক ফোঁটা পড়ে টুপ টুপ করে ওখানে গর্ত হয়ে যায়। এটাই হচ্ছে ফোকাস। এত পানি, বেশি পানি পড়ছে কিন্তু নির্দিষ্ট জায়গায় পড়ে নাই, ছিটিয়ে পড়ছে এই জন্য গর্ত হয় নাই, এক ফোঁটা নির্দিষ্ট জায়গায় পড়ছে এই জন্য গর্ত হয়েছে। আপনি সেম, আপনি কদিন চিন্তা করছেন এটা করবেন সেটা করবেন, চাকরিও করবেন, ব্যবসাও করবেন, ফ্রিল্যান্সিংও করবেন, আপনি ওটাও করবেন, 10 জনকে প্রাইভেট পড়াবেন, ওখান থেকে ইনকাম করবেন, এত ভাবে চিন্তা করলে ভালো করা যায় না। দেখেন প্রথমে একটা জায়গায় সফল হইতে হয়, ফোকাস দিয়ে পরে অন্য কাজ করে। সাকিব আল হাসান সে সফল হয়েছে ক্রিকেটারের মাধ্যমে, এখন সে অন্য কিছু করলো সমস্যা নেই, ঠিক না? যারা অভিনেতা তারা আগে একটা জায়গার মধ্যে ফোকাস দিয়ে সে সফল করে, পরে বাকি জায়গায় যায়। আপনি ফ্রিল্যান্সিং নিয়ে আগে সফল হন, এরপর আপনি 10টা বিজনেস করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আগে একটা জায়গার মধ্যে নিজেকে প্রমাণ করতে হয়। ওকে। এখন ক্লাসরুম বাংলাদেশ আমরা নিজেরা তৈরি করছি, এই জন্য আমরা এখন আস্তে আস্তে আরো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করি। তাহলে ফোকাসটাকে আমরা বুঝছি কিনা, নির্দিষ্ট জায়গায় ফোকাস দেওয়া। এরপর হচ্ছে কাজের প্রতি ধারাবাহিক বা কাজের গতি ঠিক না রাখা। গতি ঠিক না থাকলে কি হয়, কোনোদিন আমরা 1 ঘন্টা করলাম, কোনোদিন 10 ঘন্টা করলাম, কোনোদিন আবার কাজ করলাম না, এলো পাতারি কাজ। আমরা দেখে গেছে নিজের কোনো কাজে কোনো শিডিউল নেই। গতি ঠিকের জন্য কি করব, কালকে কি করবো এটা আজকে থেকে ঠিক করি না আমরা। তখন কি হঠাৎ করে একটা ফ্রেন্ডে কল দিছে, দোস্ত আজকে চল একটু ঘুরে আসি, আমি তার সাথে চলে যাই। নিজের সময়ের নিয়ন্ত্রণ নিজে করতে পারি না, নিজের কাছে গতিটা নিজে ঠিক রাখতে পারি না, আমরা 2 দিন কাজ করে 2 দিন হারায় যায়। বন্ধুর সাথে চলে গেছি, একজন এসে বলছে আয় আজকে একটু আমার সাথে স্কুলের পাশে দিয়ে ঘুরে যায়, একজন বলছে আজকে এই কাজটা কর, বাবা মা বলছে আজকে এই কাজ করতে যাও, ওই কাজ করতে যা, মিটিং চলে, ট্রেনিং চলে, বাজারের জন্য চলে যাই আমরা। তার মানে কাজের গতিটা ঠিক রাখতে পারতেছি না। প্রতিদিন 1 ঘন্টা 5 ঘন্টা, ভাই আপনি প্রতিদিন সেম ভাবে কাজ করেন। গতিটা এমন একটা জিনিস, আপনি যদি এটা কন্টিনিউ রাখতে পারেন অনেক ভালো করতে পারেন। তাহলে আপনি প্রতিদিন 5 ঘন্টা করলে 5 ঘন্টায় করেন, নিয়মিত করেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। প্রসেস অনুযায়ী আমরা কাজটা করেন, কাজের একটা প্রসেস আছে। সেটা হচ্ছে কি, যেন আমরা দেখা গেছে প্রথমে গেস্টের সাথে পরিচয় হওয়া, একটা সম্পর্ক বিল্ড করা, তারপর তাকে ইনভাইট করি, এরপর রেজিস্ট্রেশন করাই, ফ্রি ক্লাসে আনি, ফ্রি ক্লাস করার পরে তাকে আমরা ক্লোজিং দেওয়া, এরপর অ্যাডমিশনের কথা। এই প্রসেস নামাই না, ধরো এত কিছু দরকার কি, ডাইরেক্ট বলি ফ্রিল্যান্সিং করবা আসো এত টাকা লাগবে, তখন আর অ্যাডমিশন হয় না। সবকিছু বলি, ফ্রি ক্লাস করার আগে টাকা লাগবে কোর্স করতে, এগুলা বলে ফেলি, তখন সে আর ফ্রি ক্লাসে আসে না, ফ্রি ক্লাস করলেও অ্যাডমিশন নেবে। সবই ঠিক আছে, কিন্তু তাকে আমরা ফ্রি ক্লাস করার পরে যে সিনিয়র সাথে একটু বসাই দেওয়া, ক্লোজিং এ বা ভাইভাতে আনতে হবে, ওটা আমরা আনি না, এই জন্য আমাদের অ্যাডমিশন হয় না।
তাহলে আমাদের প্রসেস অনুযায়ী কাজ করতে হবে, যে আমাদের যে প্রসেসটা আছে কাজে একটা ধারাবাহিকতা না থাকা। ধারাবাহিকতা না থাকলে ভাই কোথাও ভালো করা যায় না, কোথাও ভালো করা যায় না। আপনার এলাকার মধ্যে ধরেন দুইটা দোকান আছে, আমরা একদম শেষ পর্যন্ত চলে আসছি, এলাকার মধ্যে দুইটা দোকান আছে, ডান পাশে একটা, বাম পাশে একটা। ডান পাশের দোকানটা প্রতিদিন 4 ঘন্টা খোলা থাকে, কয় ঘন্টা? 4 ঘন্টা। সন্ধ্যা 7টা থেকে 10টা, সবাই একটু মনোযোগ দেন। বাসার দুই পাশে দুইটা দোকান, এই দোকানে যাইতেও 10 মিনিট, এই দোকানে যাইতেও 10 মিনিট লাগে। এই দোকানটা প্রতিদিন 4 ঘন্টা খোলা থাকে, সন্ধ্যা 7টা থেকে 10টা। আর এই দোকানটা প্রতিদিন 14 ঘন্টা খোলা থাকে, কিন্তু কোন 14 ঘন্টা খোলা থাকে কোনো ফিক্স না। এখন সন্ধ্যা 7টা বাজে, আপনি যদি কিছু কিনতে যান, আপনি কোন দোকানে যাবেন? এই দোকানে না এই দোকানে? আপনি অবশ্যই কি বামের দোকানে যাবেন, তাই তো? না, অবশ্যই আপনি ডানের দোকানে যাবেন। কিসের জন্য? কারণ আপনি জানেন সন্ধ্যা 7টা বাজে যেহেতু আমার এই জিনিসটা লাগবে, এই দোকানটা 6টা থেকে 10টা খোলা থাকবে, তো আমি এখানে চাইলে এটা পাবোই। তখন কিন্তু ওই দোকানে আমরা যাই। তার মানে আপনি এখানের মধ্যে অনেক কাজ করার দরকার নেই, আপনি যত কাজ করবেন বুঝে শুনে কাজ করেন এবং ফিক্স টাইম দিয়ে কাজ করেন। আমার কথা বিষয় বুঝছেন কিনা সবাই? যদি আমরা এইভাবে কন্টিনিউ করতে পারি কাজের ধারাবাহিকতায়, তাহলে আমরা এখান থেকে ব্যর্থ হওয়ার চান্স নেই। আর যদি আমরা এভাবে ধারাবাহিক ভাবে যদি কাজ না করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্যর্থ হয়ে যাব। হ্যাঁ, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অতিরিক্ত রাগ এবং অহংকার দেখানো। কিছু হইলে তুমি না করলে না যাও গা, আর ধরো আমি সিনিয়র এই কথা আমাকে বলতে পারলো, আমি এই কাজটা করিনি এই জন্য আমাকে এই কথা বলছে। আমার যে রাগ তুমি জানো, আমি এমন একজন ব্যক্তি, আমি যখন যেটা বলি সেটাই করি। হ্যাঁ, মানে আলাদা একটা জিনিস, কিছু একটা করলে অহংকার, আমি এটা করছি ওইটা করছি, অহংকার অতিরিক্ত। এই জিনিসগুলো যাবে না। যায় বলে হাসি মুখে। রাগ ভাই, রাগ এমন একটা জিনিস, রাগের কারণে মানুষের জীবনটা ধ্বংস হয়ে যায়। অহংকার একটা জিনিস মানুষের লাইফটা পতন করে দেয় ভাই, আপনি চিন্তা করতে পারবেন। আমরা এরকম অনেক ব্যক্তিকে দেখছি। কখনো অহংকার আর রাগ নিজের মধ্যে রাখা যাবে না। সব সময় আপনাকে গোলাপ ফুলের মতো চলতে হবে, মানুষের সাথে মিশে চলতে হবে। দেখবেন আপনি সবার সাথে যদি মিশতে পারেন, চলতে পারেন, দেখবেন সবকিছুতে আসলে কাজ করতে ভালো লাগবে, চলতে ফিরতে সব জায়গার মধ্যে ভালো লাগবে। এটা বুঝছি কিনা আমরা? তাহলে আমরা এই জিনিসটা একটু তবে মাথায় রাখবো। ওকে? তাহলে আমি যে কথাটা লাস্টে বলছি, তাহলে রাগ আর অহংকার এই জিনিসটা কখনোই রাখবো। ওকে? তাহলে এই জিনিসগুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে আমরা এখান থেকে ভালো করতে পারবো। তো আসেন, আমরা যেহেতু টানা একসাথে 5টা ট্রেনিং করছি, তাহলে আমাদের এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আসলে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়ার কি তার পথ ছেড়ে দেয়। আমি যদি জানি যে টানা 5টা ট্রেনিং যেহেতু আমি করছি, আমি জানি যে আসলে শুরু থেকেই এই পর্যন্ত আসছি, সকল বিষয় যদি আমি বুঝতে পারি, তাহলে অনেকে আমাকে নিয়ে ভাষাতে বলতে পারে, এটা বলতে পারে, সেটা বলতে পারে, নেগেটিভ কথা বলতে পারে, কানে দিব না। কারণ আমি তো জানি, ঠিক না? তো আমি যদি জানি যে আমি এখানে কোথায় যাচ্ছি, ভালো একটা জায়গায় যাচ্ছি, এখানে ভালো একটা সাপোর্ট পাচ্ছি, সিনিয়ররা খুব ভালো সাপোর্ট দিচ্ছে, তাহলে আমার কারো কথা কান দেওয়া যাবে না ভাই। আমি আমার পথ আমি এগিয়ে যাব। তো এই জন্য বলতে যে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তার পথ ছেড়ে দেয়। আর আমরা যদি আমাদের পথটা জানি, কে কি বললো বাইরে দেখার দরকার নেই, আমি তো জানি যে আমি এখান থেকে কতটুকু ভালো করব, আমি তো জানি এখান থেকে কতটুকু যাওয়া যায়, ঠিক না? তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে কে কি বললো এগুলো কথা দাম নাই, মনে মনে তো আমি দেখতেছি আমি এখান থেকে কতটুকু যেতে পারবো। একটা ছোট্ট উদাহরণ, গল্প বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন একটু সহজ করে। আজকে লাস্ট সেশন তো, যার জন্য আজকে আমাদের যেহেতু আমি 40-এ শুরু করছি, 40-এর মধ্যে ইনশাল্লাহ শেষ করবো। তো একজন ব্যক্তি সে লটারিতে দেখলো, সে 10 লক্ষ টাকার একটা লটারি পাইছে। ওয়াও! আচ্ছা, সে কি পকেটে টাকা পাইছে? পায় নাই। সে রিক্সাওয়ালা দেখছে 10 লাখ টাকার লটারি পাইছে পত্রিকার মধ্যে। এবার সে রিক্সা চালাবে না, রিক্সাটা এক সাইড করে রাখছে, আর এখানে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বাম সাইডে তাকায় দেখে সামনে একটা দোকান, কানের দুল দেখা যায়, নাকের ফুল দেখা যায়। সে মনে হয় ওর আসতেছে কিছুক্ষণ পরে আমার বউয়ের জন্য এই কানের দুলটা নিয়ে যাব, কারণ আমার নাম্বারটা তো মিল লাগেছে। আচ্ছা, তার নাম্বার মিলছে কিন্তু সে এখনো টাকা পাইছে? পায় নাই, লটারি জাস্ট নিয়েছে। সে আর একটু সামনে যাইতেছে, দেখতেছে একটা কাপড়ের দোকান, জামা কাপড়, আসতেছি আমার মেয়ের জন্য এই জামাটা, ছেলের জন্য এই জামাটা নিয়ে যাব, কারণ আমার নাম্বারটা তো মিল লেগেছে। আচ্ছা, তার পকেটে কি টাকা আসছে? আসে নাই। কিন্তু আরেকটু সামনে হাঁটার পরে একটা লোকে দেখা যাচ্ছে, এখন রিক্সাওয়ালা দোকান নামছে পেছাম, একটা লোকে শুট করে আসে, তাকে একটা ধাক্কা, মানে হাঁটার চলে ধাক্কা দিয়ে চলে গেছে। ওই যা শুট বুট পরা, সে বলছে রিক্সাওয়ালার মতো চলতেছো, ফকির নিয়ে বাচ্চা চোখে দেখো না। সে কিছু বলবে না, সে মনে করবে তুমি তো আমার জানো না আমি কি জিনিস, কিছুক্ষণ পরে বুঝবো আমি কি জিনিস, কারণ আমার নাম্বারটা তো মিলে গেছে, কারণ আমি 10 লাখ টাকা লটারি পাইছি, টাকা পকেটে আসছে, আসে না, কিন্তু তার ভাব চেঞ্জ। তাহলে আমি আপনাকে বলবো এখানে যারা আছি সবাই একটু নাকে হাত দেন, দ্রুত ভিডিও যারা আছেন তারা একটু নাকে হাত দেন, দ্রুত দ্রুত। যারা ভিডিওতে আছেন দ্রুত নাকে হাত দেন। আমি দেখতেছি ম্যাক্সিমাম গালে হাত দিতেছে। আমি যদি নাম বলি, এখানে দেখা যাচ্ছে আয়াত আপু, কি বলি, আনায়া আপু আছে, এখানে মরিয়ম আপু আছে, সাইম ভাই আছে, আর কয়েককে দেখলাম যে আমি বলছি নাকে হাত দেন কিন্তু গালে হাত দিচ্ছেন, কারণ মানুষ বলায় না, মানুষ দেখায় বিশ্বাসী। তাহলে আমি আপনাকে এটা কেন বললাম, আগে দর্শনদারি তারপর গুণ বিচারী। তাহলে আপনি যদি মানুষকে মুখে একটা কিছু বলেন, কোনো লাভ নাই, কাজ করে দেখাইতে হবে। তাহলে আমি কেন ওই নাম্বারটা মিলে গেছে এই কথা বলবো? আপনাকে অনেকে হাসাহাসি করবে, যাই করবে, আপনি তো জানেন আগামী 2 বছর পর আপনি এখান থেকে কতটুকু যাবেন।
আপনি তো জানেন যে এই সেক্টর থেকে আসলে কতটা ভালো করা যায়, আপনি তো জানেন আসলে আপনি কত দূর যাইতে পারবেন। তো এই বিষয়টা আমি কেন বললাম, এই জন্যই বললাম যে এই গল্পটা, যে কে কি বললো এটা কান দেওয়ার দরকার নেই, আমি তো জানি আমি কোথায় আছি। আর কেন লাস্টে আমি গালে হাত দিয়ে নাকে কথা বলছি, কারণ এই জন্যই বলছি যে মানুষ বলে না, দেখায় বিশ্বাসী। তাহলে আপনি মানুষকে যতই বলেন ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং শিখেন, ফ্রিল্যান্সিং করলে এটা হবে সেটা হবে, ভাই তারা কান দিবে না। আপনাকে করে দেখাইতে হবে। কারণ বলে না মানুষ দেখায় বিশ্বাসী, আগে দর্শনদারি তারপর গুণ বিচারী। আপনি ধরেন রাস্তা দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাইতেছে, আপনি দেখতেছেন গামছা একটা বাঁধা, হাতে একটা কাঁচি নিয়ে হাঁটতেছে, আপনি এই বলবেন ও আচ্ছা এই ব্যক্তি মানে কৃষক, ধান টান কাটতে যাইতেছে অথবা ঘাস কাটতে যাইতেছে। আপনি দেখলেন একজন ব্যক্তি সুটেড বুটেড হইয়া একটা ট্রলি নিয়ে হাঁটতেছে, সে যাইতেছে, আপনি বুঝে গেছেন সে হয়তো বিদার যাবে, এই জন্য সে ট্রলি মলি কইরা বা টুরে যাইতেছে। আপনি একজন ব্যক্তিকে দেখলেন সে পাঞ্জাবি টুপি পইরা, হ্যাঁ আজান দিচ্ছে চলে যাচ্ছে, আপনি 100% বলবেন সে কোথায় যাচ্ছে, মসজিদে। আপনি দেখেন একজন ব্যক্তি একটা শর্ট প্যান্ট পইরা, মনে করেন জার্সি একটা পইরা বেরিয়েছে, আপনি দেখলে কইতে পারবেন সে কোথায় যাচ্ছে, ফুটবল খেলতে যাচ্ছে। তো এই জন্য বললাম আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। মানে আমাদেরকে প্রথম দর্শনের জন্য মানুষ বুঝে আমরা এজ এ মার্কেটার, আমরা প্রফেশনাল, আমাদের ফেসবুকটা যেন ওকে থাকে প্রত্যেকে, আমাদের ফেসবুক পোস্ট গুলো যেন ওই রিলেটেড থাকে, আমরা যেন কন্টিনিউর মধ্যে কাজের মধ্যে থাকি, মাঝে মাঝে অফিসে আসি, অফিসের সিনিয়রদের সাথে ছবি তুলে ছাড়ি, নিজের ছবিগুলো আমরা যখন অফিসে বিভিন্ন জায়গা থেকে ছাড়বো, তখন মানুষ বুঝবে যে আসলে আমরা কিছু একটা করি। আচ্ছা ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যে উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার, যারা বিজয়ী তারা কখনো হাল ছেড়ে দেয় না, আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনো বিজয়ী না। সবসময় নিজের ভিতরে একটা জিনিস আনবি, ইয়াস আমি উইনার, আমি কুইট করতে আসিনি, আমি এটা শেষ পর্যন্ত দেখে ছাড়বো ভাই। আমি যখন যেখানে যাইতাম আমি এটাই মনে করতাম সবসময়, যে এটা আমি শেষ পর্যন্ত দেখে নিব। আমি যখন ফার্স্ট টাইম ক্লাস 7-এ উঠি তখন আমি ক্যাডেটে যোগ দিই। তো ক্যাডেট থেকে যোগ দিয়ে আমি বলছি এখানে সর্বটা আমি দেখে নিব। আমি কিন্তু চেষ্টা করছি, এবং 2018-তে এসে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে কিন্তু 3 নাম্বার অবস্থানে কিন্তু আমি ছিলাম, তিন হয়ে থার্ড হয়েছিলাম, এবং ওই সময় পত্রিকা টেলিভিশন দিয়েছে। এবং এইগুলো কিন্তু আমার ফেসবুকে ঢুকলে অনেকে পাবেন। এবং ওই সময় কিন্তু মোটামুটি আমাকে অনেক ব্যক্তি চিনি, কথা বুঝতেন কিনা, ওখানে আমি সর্বোচ্চ দিয়েছি। তখন কিন্তু পুরো ঢাকা মানে বিষয়টা হচ্ছে পুরো ঢাকা যে বিভাগ, এই ঢাকা বিভাগের মধ্যে বেস্ট হয়েছিলাম। নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ উপজেলা, এরপর ঢাকা বিভাগে বেস্ট হয়ে তারপর সারা বাংলাদেশ হয়েছে। আমার কথা সেখানে আমার বেস্ট করতে হবে, এবং সেটা আমি করে দেখাইছি। তাহলে আমার মাঝখানে আমি ক্রিকেট খেলতাম, ক্রিকেটও কিন্তু আমি ভালো করতেছিলাম, কিন্তু মনে হয়েছে যে না আমার এটা ভালো হবে, এই জন্য আমি এই ছিলাম। পরবর্তীতে চিন্তা করছি যে এই সেক্টরে গেলে, আর্মিতে গেলে হয়তো মোটামুটি সম্মান পাবো, দেশের জন্য করতে পারবো, হ্যাঁ, কিন্তু আমি নিজের মতো তো আর ঘুরতে পারবো না, কারণ আমার অনেক ঘুরে পছন্দ ভাই। হ্যাঁ বললাম না কি পরিমাণ ঘুরছি, এই যে বান্দরবন যাইতেছি আবার প্রথম সব, তার মানে প্রচুর ঘুরতে হবে ভাই, জীবনে ঘোরার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। তো সবসময় আমি চিন্তা করছি এটা আমি ধরছি মিনিটে করে ফেলবো আমি। আপনাদের মধ্যে এই জিতটা আনবেন যে ইয়েস আমি এখানের মধ্যে যেভাবে হোক যে আসছি, এখান থেকে আমি সফল না হয় আমি ছাড়বো না। এখান থেকে একজন ব্যক্তি ব্যর্থ হওয়ার চান্স নাই যদি সে নিজে থেকে না চায়। তাহলে আমরা কি সবাই বিজয়ী? আমরা কি সবাই বিজয়ী? কে কে আমরা বিজয়ী একটু আমরা তাদের হ্যান্ডেল দেখতে চাই, বা এখান থেকে সরাসরি দেখতে, আমরা কি সবাই বিজয়ী? আমরা কি হাল ছেড়ে দিব? তাহলে উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার উইন, আমরা কারা কারা বিজয়ী আমি তাদের হ্যান্ডেল দেখতে চাই, যে ইয়েস আমি বিজয়ী, আমি পারবো ইনশাল্লাহ। আপনাদের রেসপন্স আমি দেখতে চাই, যে ইয়েস আমি এটা নিজে করে দেখাই দিব। সবসময় নিজে থেকে যখন আপনি কোনো কিছু বলবেন আমি এটা করবো, এটা আমি পারবো, তখন ব্রেনে আপনাকে সিগন্যাল দিবে হ্যাঁ তুমি পারবা, তোমার দ্বারা হবে, তোমার কথাবার্তা ভালো, তুমি মানুষের সাথে মিশতে পারো। সবসময় পজিটিভ ভাবে থাকবেন। কখন কোনো সময় কোনো কিছু নেগেটিভ ভাবে আপনি কি জোর সাউন্ড দিয়ে করতে পারছেন না, না আমি এটা পারবো না জোরে চিল্লাইছেন না, যখন বলছেন আমি পারবো না, এটা পারবো, যখন পারবো ইয়েস আমি পারবো, ভিতর থেকে শক্তি আসে। এই সময় সবসময় ইয়েস আমি পারবো, আমার দ্বারা হবে, আমি ইনশাল্লাহ পারবো, এই কনফিডেন্স থেকে সবাই এগিয়ে যাবে। তাহলে আমার কথা হচ্ছে যেহেতু আমরা সবাই এখানকার সবাই বিজয়ী, তাই বিজয়ীদের জিনিস, আমাদেরকে বিজয়ীদের কি কাজ, প্রথমত বিজয়ীরা যেভাবে কাজ করে, আজকে আপনি এখানের মধ্যে জয়েন্ট ভাইদেরকে দেখতেছেন, সিএম ভাইদেরকে দেখতেছেন, বা আরো সিনিয়র যারা আছে এখানে, আমাদের আসাদ ভাই, সুমন ভাই, আরো যারা সিনিয়ররা আছে, রুবেল ভাই থেকে শুরু করে প্রণব হালদার ভাই, আমাদের সিম্বু আপু, নীলা আপু, এই যারা ম্যাডামরা এখানে কাজ করে, তারা আসলে যেভাবে এখান থেকে কাজ করে আজকে বিজয়ী হয়েছে, তারা কিন্তু প্রতিদিন সকাল 9টা বাজে আগে মেন্টরকে কল দেয়, কল দিয়ে প্রতিদিন কাজটা বুঝে নেয়। তার মানে আমাদের এখানে আসছে যারা এখানে আছেন, যেহেতু আমরা বিজয়ী, তাহলে বিজয়ী মতো কাজ করতে হবে, প্রতিদিন সকাল 9টা বাজে সিনিয়রকে কল দিব, একটা মেন্টরকে কল দিয়ে সারাদিনে কাজটা বুঝাই নিব, সে আপনাকে বুঝাই দিবে যে ঠিক আছে কেমনে কি কাজ করতে হবে। ফেসবুকে প্রতিদিন মিনিমাম 2টা পোস্ট, 2টা স্টোরি থাকতে হবে আমাদের। এন্ড 2টা পোস্ট কি ধরনের থাকবে এটা হয়তো কন্টেন্টের মধ্যে দেখাই দিছে। অবশ্যই এমন কিছু করবেন না যে ফ্রিল্যান্সিং করুন সফল হন, না ইনকাম করুন, না আমি সফল হয়ে গেছি আপনারা সফল হন, আপনারা কেন ফ্রিল্যান্সিং করেন না, ব্যর্থ। কাউকে কখনো আক্রমণাত্মক পোস্ট করা যাবে না, রাজনীতি পোস্ট করা যাবে না, কোনোভাবেই কি ইসলামিক বা এই ধর্ম ভালো ওই ধর্ম খারাপ এগুলো পোস্ট করা যাবে না। সুন্দরভাবে আমাদের বিভিন্ন সফলতা নিয়ে পোস্ট করতে পারেন, আপনি যেগুলো শিখছেন সেগুলো রিভিউ নিতে পারেন, আজকে যে ট্রেনিং করছেন এই ট্রেনিং এর উপরে আপনি দুই একটা স্ক্রিনশট নিয়ে ট্রেনারকে নিয়ে আপনি আজকে কি শিখছেন একটা পোস্ট দেওয়া,
ক্লাস থেকে কি শিখছেন, একটা পোস্ট করা, আবার তাকে একটু মেনশন করে দেওয়া, এই জিনিসগুলো কন্টিনিউ করা। এবং প্রতিদিন সকালে সকালে ঘুম থেকে উঠে পরে গুড মর্নিং এ বা সকাল সকাল ঘুম থেকে ওঠা নিয়ে পোস্ট করতে পারবেন, সন্ধ্যার পরে কিছু পোস্ট করতে পারেন। প্রতিদিন দুইটা স্টোরি দেন, আমাদের বিভিন্ন ব্যক্তি সফল হয় এগুলো আপনি শেয়ার করেন, স্টোরিতে দেন। ইনকাম করছে সেগুলো ছাড়েন, নিজে যেগুলো ভালো করছেন সেগুলো ছাড়েন। হ্যাঁ, তখন গিয়ে মানুষ আপনার ঢুকলে বুঝবেন যে আপনার এই নিয়ে কাজ। প্রতিদিন 10 থেকে 15 জন করে নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। আপনি ফেসবুকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, বেশি মানুষের সাথে ফ্রেন্ড হবেন, তখন না মানুষ আপনার ওরা আপনার কি করবে, আপনার এই পোস্ট গুলো দেখবে। 20 থেকে 30 জনকে পজিটিভ কমেন্টস করেন, আপনি ডেইলি ফেসবুকে ঢুকে 20 থেকে 30 জনকে পজিটিভ কমেন্টস করেন। আপনি যদি মানুষকে পজিটিভ কমেন্টস করেন, তারা আপনাকে করবে, কারণ দুনিয়াটা হচ্ছে গিভ এন্ড টেকের বিষয়। কিছু দিলে কিছু পাওয়া যায়। আপনি যাদেরকে কমেন্টস করেন তারা আপনাকে কমেন্টস করবে, যখন আপনার রিয়েক্ট কমেন্ট বাড়বে, তখন দেখবেন আপনার পরিচিতিটা খুব সহজ অনলাইনে বাড়বে। প্রতিদিন মিনিমাম 5 জনের সাথে পরিচিত হইতে হবে, নতুন ব্যক্তিদের সাথে। ফেসবুক থেকে আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা, ওই যে পরিচয়ের টেকনিক গুলো আছে না, তার এলাকার মধ্যে আপনার সিনিয়র কারো থাকলে তার নামের সাথে মিলাইয়া দেন। আপনার ওই এলাকার বরিশালে আপনার পরিচিত কেউ আছে, আপনার বাসা বরিশাল, আমাদের এখানে এই স্যারের বাসা বরিশাল, আচ্ছা আপনার বাসা নোয়াখালী, আমাদের এই স্যারের বাসা নোয়াখালী। তাহলে আপনি এখানে যাদেরকে চেনেন, কার কোন বাসায় কোথায়, এই জিনিসগুলো জেনে নিতে হবে। হ্যাঁ, আপনি তার সাথে কোনো না কোনো টেকনিক মিলে নাই, আপনার বাসা সিলেট, ভাই সিলেটের মানুষ খুব ভালো, আর জায়গাগুলো কত চমৎকার, ঘুরতেই মন চায়। ভাই বরিশাল, বরিশাল মানুষ অনেকে অনেক কথা বলে কিন্তু অনেক ভালো। বাসা নোয়াখালী, মানুষ অনেক কথা বলে কিন্তু ওখানকার মানুষ ভালো। রংপুর, আমাদের এই স্যারের বাসা রংপুর, এখানকার মানুষ খুব ভালো, তার এলাকা নিয়ে সুনাম করেন। সে কি ধরনের পোস্ট করে, ওই রিলেটেড কথাবার্তা দিয়ে তাদের সাথে ডেইলি পরিচিত হন। প্রতিদিন মিনিমাম 3 জনকে ইনভাইট করেন ফ্রিল্যান্সিং বিষয়ে। যখন আপনার আপনার পরিচিত যারা আছে ওদের সাথে কথা বলতেছেন, খবর নিয়ে নিয়ে একটা সময় গিয়ে তাদের আগ্রহ যখন দেখলেন, তখন আপনি তাদেরকে ইনভাইট করেন। এবং মাথায় রাখেন, প্রতি সপ্তাহে আমাদের যে ট্রেনিং গুলো হয় এবং মিটিং গুলো হয়, এগুলো অংশগ্রহণ করেন। আপনাকে সিনিয়র আপনি বলে দিবে যে তোমার এই প্রতি সপ্তাহে মিটিং আছে, মিটিং কোনোবার মিস করেন না, অনলাইনে হোক আর ফিজিক্যালি হোক। ট্রেনিং আমাদের ফিজিক্যালি অনলাইন যেটাই হয়, এই ট্রেনিং মিস করবেন না। কারণ আজকে যাদেরকে দেখতেছেন, আমাদেরকে সিনিয়রদেরকে আমরা এই ট্রেনিং করে করে এখানে আসা। iPhone 11 থেকে 12 এর দাম কেন বেশি, 11-এ যে যা আছে 12 তাই আছে, নতুন কিছু ফিচার অ্যাড আছে, এই জন্য এটা কি দামটা বেশি। তাহলে আপনার থেকে আজকে কেন সিনিয়ররা এত ভালো করতেছে, কারণ তাদের ভিতরে ইনফরমেশন বেশি হয়ে আছে। এই বেশি ইনফরমেশন তারা মিটিং আর ট্রেনিং থেকে নিয়েছে। ট্রেনিং মিটিং করলে শুধু শিখতে হবে ভাই। প্রতিটা ওয়েবিনার মিনিমাম 5 জনকে রাখতে হবে, যে যেমনি হোক। আর এই দিন ওয়েবিনার 5 জন ব্যক্তিকে আমি রাখবো। প্রতি সপ্তাহে শুক্রবার তো আমাদের ওয়েবিনার হয় সেন্ট্রাল। এখন এই সপ্তাহ এই মাসেও 4টা ওয়েবিনার হবে, এই 4টা ওয়েবিনার মিনিমাম আমি 5 জন করে 20 জন রাখবো। আর সপ্তাহের মাঝে যে ওয়েবিনার গুলো থাকে সেখানে আমি 3 জন করে রাখবো। আপনি দেখেন 20 জন যদি রাখেন 4টা ওয়েবিনারে, আর 3 জন করে যদি আর 4টার মধ্যে আপনি 12 জন রাখতে পারেন, কতজন, 32 জন। এই 32 জনকে আপনি ওয়েবিনার করলে অন্তত এই মাসে আপনার 5টা সেল 6টা সেল হয়ে যায়। সিনিয়র না হলেও সিনিয়র কাছাকাছি চলে আসবে। তাহলে প্রত্যেকটা প্রি ক্লাসে 5 জনকে আমি রাখবো। বা সে অ্যাডমিশন নেক বা না নেক, সে ভর্তি হোক আর না হোক, ভর্তি হওয়ার জন্য তো আমরা এখানে কাজ করি না ভাই। আমরা কাজ করি তাদেরকে ফ্রিল্যান্সিং এর সঠিক একটা তথ্য দেওয়ার জন্য, সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। যেই ব্যক্তি মনে হয় যে না, হ্যাঁ এটা ভালো, সে আসবে। যার মনে হয় যে এখন করার দরকার নেই, সে করবে না। এবং প্রত্যেকটা সপ্তাহে মিনিমাম একটা সেলস কনফার্ম করবো, মিনিমাম একটা ইনকাম করব, এই টার্গেটটা নিয়ে কাজ করতে হবে। কারণ আমরা যে সারাদিন কাজ করি, সারা বছর কাজ করি, কিন্তু টার্গেট না থাকলে কোনো কাজ হয় না। সপ্তাহে মিনিমাম একটা সেলস করে ইনকাম করবো, সেটা একটা মিনিমাম সোশ্যাল মিডিয়ার কোর্স হোক, ডিজিটাল মার্কেটিং কোর্স হোক, এন্টারপ্রেনারশিপের কোর্স হোক, বা সোশ্যাল মিডিয়া উইথ এন্টারপ্রেনারশিপ হোক, একটা কোর্স হলো সেলস করবো আমরা। কারণ এই ছোটখাটো 500-1000 টাকা ইনকামের মাধ্যমে কিন্তু আমরা বড় ইনকাম করে করতে পারবো। ওকে। তো লাস্ট আগামী শুক্রবার একটা ওয়েবিনার আছে, এটা নিয়ে কাজ করব। এবং আগামী শনিবারে আমাদের অফিসে ফিজিক্যালি আরেকটা সেমিনার আছে, সেটা আমাদের সিএমআই করাবে। তো আপনাদের যে সকল ব্যক্তিরা বা গেস্ট আছে, কাস্টমার আছে, সরাসরি অফিস দেখতে চায়, হ্যাঁ, বা ফ্রিল্যান্সিং বিষয় কম জানে, তাদেরকে আমরা ওই ওয়েবিনার নিয়ে আসবো। সরাসরি যদি সে আসে, মাথায় রাখবেন সেলস এর পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, আপনি অনলাইনে একটা ফ্রি ক্লাস করে 5টা ফ্রি ক্লাস করালে হয়তো একটা বা দুইটা সেলস হয়, সরাসরি আপনি 5 জনকে আনলে দেখবেন আরো বেশি সেলস বাড়বে। ওকে। তো আশা করছি আমরা যারা বিজি আমরা এইভাবে সবাই কাজ করবো। তো সর্বশেষ একটাই, সবাই নিজের সেরাটা দিব। এবং মাসিক যে ওয়ার্কশপ গুলো হয় আমাদের সরাসরি, সেগুলো উপস্থিত আমরা হবো। বিভিন্ন অডিটোরিয়াম হইতে পারে, অফিস হইতে পারে, এগুলো কোনো আমরা মিস করবো না। ঠিক আছে। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই মাসটা সবাই নতুন ভাবে কাজ করবো। নতুন মাস, নতুন ভাবে সবাই সেটা টাইপ দিব। সেপ্টেম্বর মাসে অন্তত ভালো একটা ইনকাম করব। আজকে আমরা ডায়েরির মধ্যে লিখে ফেলবো, এই সেপ্টেম্বর মাসে আমরা এই কাজগুলো করব। হ্যাঁ, আজকে এই সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করব। এবং সেপ্টেম্বর মাসে আমার টার্গেট হচ্ছে এত টাকা ইনকাম করা। এই টাকা ইনকাম করে এরপরে আমি আমার নিজের জন্য এইটুক করব, মায়ের জন্য এইটুক করব, বাবার জন্য এইটুক করব। এরকম একটা ড্রিম সবাই আমরা দেখি। ঠিক আছে। তো সবার জন্য আমার শুভকামনা রইলো, এবং এইটাই সবার কাজ, যে আপনারা এই মাসে যে যেভাবে হোক প্রত্যেকটা ফ্রি ক্লাসে 5 জন করে রাখবো আমরা, এই জিনিসগুলা ফেসবুকের কাজগুলা, যে পোস্টের কাজগুলো, এগুলো কন্টিনিউ করব। এবং আমাদের যে সিনিয়র আছে তাকে বলে দেওয়া যে আমার এই মাসে এই টার্গেট, আমি 5,000 টাকা ইনকাম করতে চাই, 10,000 টাকা ইনকাম করতে চাই, 4,000 টাকা ইনকাম করতে চাই।
এই ইনকাম করে আমি এই টাকাটা এই কাজে লাগাবো, আমার একটা মোবাইলে কভার কিনবো, নিজের জন্য একটা এটা কিনতে চাই, অথবা নিজের গার্ডিয়ানকে এটা দিতে চাই, অথবা নিজের মেন্টর আছে তাকে আমি এই গিফটটা দিতে চাই নিজের টাকা দিয়ে কিনে। এটা তাদের সাথে আপনি শেয়ার করেন, তারা আপনাকে দোয়া করবে, আপনাকে প্ল্যান দিবে, ইনশাল্লাহ তাদের প্ল্যানে ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন। এবং আমার একটা বিশ্বাস, অন্যান্য যেই বেস গুলা ছিল আমাদের এখানে এই কোর্সটা করেছে, কাজে আছে, তাদের থেকে অন্তত এখানে আপনারা যারা আছে, আপনাদের ভিতরে আলাদা একটা জিনিস দেখা যাচ্ছে, মনে হয়েছে যে না, এখানে অনেকক্ষণ থেকে বসে খুব মনোযোগ সহকারে আমাদের ইমাম আছে এখানে। মরিয়ম আপু কিন্তু শুরু থেকে অনেক মনোযোগী, নিলয় খুবই চমৎকার ভাবে দেখতেছি এখানে, অনামিকা অধিকারী আপু খুবই মনোযোগী, সুস্মিতা আপু, তারপরে সুলতানা আপু, আরো যারা আছেন সবার নাম তো আসলে বলা সম্ভব না, সুরাইয়া আপু আছে, হ্যাঁ সুরাইয়া মাইমা সুরমা, ওনাকে, ওর নাম আমি শুনছি, উনি বেশি হয়েছে যত সম্ভব এবং খুব ভালো করতেছে। তো বাকিদের মোটামুটি এখানে নামটা আসলে মাথায় যেন থাকে, হ্যাঁ, যেন আপনাদেরকে আমরা ভালো করে চিনতে পারি, আপনারা এই নিজেকে তৈরি করেন এবং ওই প্রমাণটা করেন। ঠিক আছে? তো আগামী 1 মাস পরে যেন আয়শা আপনাদেরকে জানতে পারে যে না, আমি এই মাসে ইনশাল্লাহ এই টার্গেটটা নিয়েছিলাম, এই স্বপ্নটা ছিল, এটা অ্যাচিভ করছি। এবং আমি এটা বিশ্বাস করি, যদি আপনারা আপনাদের ওই যে যে ড্রিম দেখবেন, ওইটা যদি আপনারা ফিল আপ করতে পারেন, আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাকে পার্সোনাল যদি কোনো গাইড করা লাগে ইনশাল্লাহ আমি দিই। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই যেন খুব দ্রুত নিজেকে প্রমাণ করেন। এবং একটা টার্গেট, আগামী 2 মাসের মধ্যে যেভাবে হোক সিনিয়রটা ক্লোজ করবো, আগামী 2 মাসের মধ্যে যেভাবে হোক সিনিয়রটা ক্লোজ করবো, খেলা এটা মাথায় সেট করে ফেলি। মাথায় যদি সেট করি কাজটা সহজ হয়ে যাবে। এবং কেন বলছি মাথায় এটা সেট করতে, কারণ মানুষের ব্রেন হচ্ছে একটা বোকা জিনিস, যেটা সেট হয় সেটাই নেই। লাস্ট একটা গল্প বলে শেষ করবো, সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা যখন টিভি দেখতো, হঠাৎ করে টিভি দেখতো কান্না করতো, কমলা বনমাস একটা ছবি আছে, রহিম রূপবান একটা ছবি আছে আগের কালে, তারা এগুলো দেখতো কান্না করতো, তারপর তো মা তুমি কান্না করো, বাবা কান্না করো কেন? তো বাবা দেখো কত কষ্টে জীবন যায়, আরে ভাই এটা একটা বানানো জিনিস, ছবি, ছবি দেখে কান্না করে। তো আমি এখন ফিল করছি আসলে ঘটনাটা কি, ঘটনা হচ্ছে দেখেন, আমরা আগের যুগের ছবি বাদ দেন, আমরা রোমান্টিক কিছু ছবি দেখি না, এমন একটা সময় ছবি দেখতেছিলাম, একদম লাস্ট ফাইট, লাস্ট একটা মুহূর্তে নায়িকাকে গুন্ডারা, মানে যারা ভিলেন তারা আটকে ফেলছে, বেঁধে ফেলছে, এবার নায়ক তো নাই, এবং গুন্ডা যে ভিলেন মিশা বা আরো যারা আছে ওরা নায়িকার দিকে এমন ভাবে যাইতেছে খুব খারাপ কিছু করবে, তখন আমাদের কাছে মনে হয়েছে না আমরা নায়ক হয়ে নায়িকাকে বাঁচাই ফেলি, হয়েছে না মনে, যে এই খারাপ কিছু করবে নায়িকার সাথে, বাঁচাই ফেলি নায়ক হয়ে। আসলে ব্রেন তো, সে দেখতেছে এটা একটা বানানো জিনিস এবং শেষে নায়ক আসবে, কিন্তু তারপরে ব্রেনে সেট করছে কি, যে না নিজে বাঁচাই ফেলি, কারণ সে এইভাবে মনোযোগ দিছিল ছবিটার প্রতি। ঠিক সেম আপনি যদি আপনার ব্রেনে সেট করতে পারেন, আমি 2 মাসের মধ্যে সিনিয়র হবো, 2 মাসের মধ্যে সিনিয়র হবো, আপনি খাইতে গেল সিনিয়র, বইতে গেল সিনিয়র, যেখানে যাবেন সিনিয়র কথা চিন্তা করবেন, এবং লাস্ট খাসকাটা, খাসকাটা মাথায় রেখে কাজ করতে হবে। কারণ খাসকাটাটা কি, খাসকাটা হচ্ছে এরকম একদম পোলা একটা ছেলে, সে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে, কুমির রচনা পড়ছে, এখন পরীক্ষা, মানে সে এমন ভাবে পড়ছে কুমির রচনা, সে কনফিডেন্ট এটাই আসবে পরীক্ষা, কিন্তু পরীক্ষা আসছে গরু রচনা। এখন গরু রচনা আসার পরে এখন সে পরীক্ষা দিতেছে, গরু, গরু দুটি হাত আছে, দুটি পা আছে, গরুটি একটি গাছের সাথে বাঁধা ছিল, গাছের সাথে একটা নদী ছিল, নদীর মধ্যে একটা কুমির ছিল, কুমিরের গায়ে ঘাস কাটা, মানে এবার কুমির দিয়ে পুরো রচনা শেষ, গরু নিয়ে 2-3 লাইন লিখে কুমির দিয়ে রচনা শেষ, কারণ সে শিখছেই তো কুমির রচনা। চিন্তা করছে শিক্ষক কিরে, দিলাম গরু রচনা, সে করতেছে কি কুমির রচনা, বলতেছে "এই, তুমি এক কাজ করো, স্কুল রচনা বলো, হয়তো বা গরু একটা প্রাণী কুমিরের সাথে মিলাইছে, ঠিক আছে স্কুল রচনা।" সে বলতেছে আমাদের গ্রামে একটা স্কুল ছিল, স্কুলের নামে এটা, আমি এত নম্বর ক্লাসে যখন ছিলাম, আমি আমার যে জানালার, সবসময় জানালার পাশে বসতাম, জানালার পাশে একটা নদী দেখা যাইতো, নদীর মধ্যে একটা কুমির ছিল, কুমির গায়ে কাজ কাটা, কাজ কাটা, এখন শুধু কুমির। তার মানে সে শিখছে এটা। তো এটা কেন বললাম, আপনি যদি মাথায় শুধু ক্লাসরুম বাংলাদেশ, ক্লাসরুম বাংলাদেশ এটা সেট করে ফেলেন, আপনি যেখানে যাবেন, মামার বাড়িতে ঘুরতে গেছেন, সেখানেও দেখবেন আপনি আড্ডার থেকে বেশি আপনি কাজের প্রতি ফোকাস দিবেন, তার মামি মামারা চিন্তা করবে কি রে, আমার ছেলে মেয়েরা ফাঁকিবাজ, ফাঁকিবাজি করে সারাক্ষণ, আমার সাথে কি কিসেরা তো ক্লাস করে, কিসেরা তো ট্রেনিং করে, মরিয়মে কিসেরা তো কাজ করে, ও তো এই বয়সে কতটা ভালো, সে ভদ্র, সে ইনকাম নিয়ে চিন্তা করে, আর আমারটা হচ্ছে ফাজিল, এই ফ্রিল্যান্সিং ক্লাব ওর সাথে যা, দেখবেন কেমনে সেল আসে। আপনি যখন দেখবেন চায়ের দোকানে চা খাইতেছেন, চা খাইতে খাইতেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং কথা বলে ফেলবেন। আমরা কি করতাম, চা খাইতেছি আর পত্রিকা পড়তেছি, আর বলতাম আরে দেশের মধ্যে আজকে এতগুলো সন্ত্রাসী হয়েছে, এতটা ডাকাতি হয়েছে, মানুষকে শুনাইতাম, আর চা লাগে বলতাম মামা দেখছেন, কি আর করবে, আসলে দেশে চাকরি নাই, এই জন্য তো মানুষ ফোন খারাপই করে, থাক মামা ভালো আছি, ঘরে বসে ফ্রিল্যান্সিং করতেছি, ইনকাম করতেছি, এই সুযোগটা আসলে সবাই যদি জানতো সবাই করতে পারতো। অনেক বলতো মামা কেমনি কি, এই যে দেখেন, কারণ আমার সারাক্ষণ ক্লাসরুম, রিক্সায় বসে মানে বাসে যাইতেছি, পাশে সিটে যে ব্যক্তি আছে টেকনিক্যালি কিন্তু তার বয়স অনুযায়ী ফ্রিল্যান্সিং নিয়ে আরেকজনের সাথে কথা বলতাম, তো সে বলতো আমি করতে পারবো, এইভাবে করে কিন্তু আমরা কাজ করছি, তার মানে আমার মাথা সারাক্ষণ ক্লাসরুম। এই জন্য শুধুমাত্র আমাদের যে মাথা রাখতে হবে, শুধু কাজ করলে কাজ হবে না, ক্লাসরুমটাকে ভালোবাসলেই কাজ হবে। ভালোবাসলে কি হয়, 3 দিন 4 দিনের সম্পর্কে একটা ছেলে একটা মেয়ের সাথে অনেক সময় চলে যায়, কারণ
এই 3-4 দিন সে শুধু তার কথাই চিন্তা করে। বাবা মা অনেক সময় কথা বলে, এই এটা করছ না সেটা করছ না, অনেক সময় বকা দেয়। সে তো বকা দেয় না, সে খুব কাছের মতো সুন্দরভাবে আপনের মতো কথা বলে, এই জন্য তার প্রেমে পড়ে যায়। মা বাবাকে রাইখা 18 বছর মা বাবা বড় করছে, তাদেরকে রেখে 3 দিনের সম্পর্কে ছেলের সাথে চলে যায়, কারণ সে মনে করে ওখানে গেলে সে ভালো হবে। আপনি ক্লাসরুম মানুষকে ভালোবাসেন, ক্লাসরুম মানুষের কথা সারাক্ষণ চিন্তা করেন, কাজ দেখবেন হয়ে যাবে। কাজ হয়ে যাবে, সেল করা কোনো কঠিন কাজ না, খুব কঠিন কাজ না, একটা মাইন্ডের বিষয়, মাইন্ডের বিষয়। শুধু মাইন্ডে সেট করেন আমি এটা করতে পারবো, দেখবেন হয়ে যাবে, বিশ্বাস করেন, খুবই সহজ, খুবই সহজ। তো আশা করছি ইনশাল্লাহ 2 মাসের মধ্যে সবাই সিনিয়রটা ক্লোজ করব। তো এই মাসে, নতুন মাসে কি কি টার্গেট নিব এগুলো আমরা আমাদের সিনিয়রকে জানাই দেবো। ওকে। তো সবাই ভালো থাকেন, অনেক সময় পার হয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন। আশা করছি ইনশাল্লাহ নিজেকে সবাই প্রমাণ করবে, এবং আমাদের নতুন মাসের জন্য হয়তো নতুন কিছু টার্গেট, অনেক কিছু আসতেছে। আশা করি ইনশাল্লাহ সিরিজটা পেয়ে যাবেন। সবার জন্য শুভকামনা রইলো। ইনশাল্লাহ পরবর্তী কোনো সেশনে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।